আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আল্লাহ পাকের শুকরিয়া। আজকে একবারে ফজরের নামাজ পড়ে এসেই আমরা আবারও ক্লাস শুরু করতে পারলাম, এবং আমি এটা বিলিভ করি যে আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে আমাদের অনেক ভাই বোন এই ক্লাসটি করার জন্য ফজরের নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ তো আপনারা পড়েনি, বাকি ফজরের নামাজ পরে অপেক্ষা করছেন। তো যাই হোক, অপেক্ষার অবসান হলো, আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লাইভ ক্লাসে। আজকের ক্লাসটি অনেক বেশি অ্যামেজিং হবে, এবং আজকে আমরা পড়বো হচ্ছে, আমরা যেহেতু কথা দিয়েছিলাম একেবারে বেসিক থেকে আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। সো আজকে আমরা শুরু করেছি একেবারেই বেসিক লেভেলের পড়া, প্রোনাউন। সো আজকে প্রোনাউনের উপর আপনাদের জীবনের বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ, আশা করি। এখন তো আমি বলছি, মানে প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি বলে থাকি, কিন্তু শেষের দিকে আসলে আপনারাই বলবেন যে আলহামদুলিল্লাহ ভাইয়া, প্রোনাউনের উপরে আজকে আমাদের জীবনের বেস্ট ক্লাস ছিল। ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য আসলে ক্লাসটা বেস্ট হয় কিনা সেজন্য কি করতে হবে, ইয়েস, শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটি করতে হবে, আর প্রচুর পরিমাণে শেয়ার মেনশন করে দিতে হবে। কারণ আমরা আপনাদেরকে কথা দিয়েছি, যদি প্রতিদিন 500 শেয়ার হয়, কয়টা ভাইয়া? 500টা শেয়ার হয়, তাহলে আমরা এটা করবো যে ইনশাল্লাহ আমরা রেগুলার ক্লাস নেবো, ইনশাল্লাহ রেগুলার ক্লাস নেবো ফজরের পরে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক রেসপন্স পাচ্ছি ফজরের পর ক্লাস নেওয়ার পর থেকে। আলহামদুলিল্লাহ অনেক অনেক রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, হাজার হাজার স্টুডেন্ট আমাদেরকে জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ ভাইয়া, এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। সকালবেলা মাথাটা ফ্রেশ থাকে, এবং এই সকালবেলায় আপনাদের 1 ঘন্টার পড়া বা যতটুকু আপনারা ক্লাস নেন, এই পড়াটুকু আমাদের জন্য মানে অনেকটুকু আমাদেরকে এগিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ধরেন আমি যেটা বলেছিলাম এর আগের ক্লাসে, যে আপনারা যদি বাসায় পড়েন, কথার কথা ধরেন 1 সপ্তাহ ধরে যেটা পড়বেন, কথার কথা ইংরেজি আপনি 1 সপ্তাহ ধরে যা পড়লেন বা যতটুকু পড়লেন, আমাদের একটা ক্লাসে তার থেকে বেশি শিখতে পারবেন। কারণ আমাদের এক একটা ক্লাস মানে এই পর্যায়ে নিয়ে আসতে, অর্থাৎ আমরা যখন পড়াই, যেভাবে পড়াই বা যতটুকু সহজ করে পড়ানোর চেষ্টা করি, এই পর্যায়ে নিয়ে আসতে আমাদের ক্লাসগুলিকে আমাদের অনেক সময় পরিশ্রম করতে হয়েছে। অনেক সময় মানে 5 বছর 7 বছর, কথার কথা আমরা এক একজন 8-10 বছর ধরে শিক্ষকতা করছি। তো এই লম্বা সময়ের আমাদের যে সাধনার ফল, সেটা আপনারা পেয়ে যাচ্ছেন 1 ঘন্টায়। অর্থাৎ 1 সপ্তাহের পরে আপনি যতটুকু শিখতে পারবেন, তার চাইতে আমার মনে হয় অনেক বেশি শিখতে পারবেন জাস্ট আমাদের একটা ক্লাসে। ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য আমার সবার প্রতি পরামর্শ থাকবে, এটা একটা ক্লাসও কেউ মিস করবেন না ইনশাল্লাহ। শুধু ক্লাস তো নিজেই করবেন না, বরং আপনি চেষ্টা করবেন যাতে আপনার আশেপাশে যারা পরিচিত আছে তাদেরকেও শেয়ারের মাধ্যমে অথবা মেনশনের মাধ্যমে বা যেভাবেই হোক, তারাও যেন ক্লাসটি করতে পারে, তারাও যেন ক্লাসটি করে উপকৃত হয়। কারণ আপনারা জানেন যে শত শত শিক্ষার্থী, শত শত না, আমি বলবো হাজার হাজার অথবা লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর ইংরেজি এবং গণিতের দুর্বলতার কারণে চাকরি পরীক্ষা থেকে ছিটকে পড়ে। হ্যাঁ, অনেকের বয়স শেষ হয়ে যায়, চাকরি হয় না বা হয়। তো এই জন্য আমি চাচ্ছি যে, আমি আর মামিনুল স্যার চাচ্ছি যে আমাদের এই মানে ফ্রিতে নেওয়া ক্লাসগুলির দ্বারা যেন আমাদের শত শত ভাই বোনদের ইংরেজি এবং ম্যাথের দুর্বলতা দূর হয়। এবং আমরা ততদিন আপনাদের সাথে থাকবো যতদিন আপনারা সিরিয়াস থাকেন, যতদিন আপনারা চান। এই জন্য প্রচুর শেয়ার করতে হবে, প্রচুর মেনশন করতে হবে। শেয়ার মেনশনের কথা এই জন্যই বলছি যে যেহেতু আমরা আসলে অনলাইনে ফ্রিতেই সার্ভিস দিচ্ছি বা উইদাউট এনি কস্ট, তো এই জন্য যত বেশি শেয়ার হবে, মেনশন হবে, আমরা তত বেশি মোটিভেটেড হব, এবং আমরা তত বেশি ক্লাস নেওয়ার ট্রাই করব, তত বেশি সুন্দর ক্লাস নেওয়ার ট্রাই করব, তত বেশি রেগুলার ক্লাস নেওয়ার ট্রাই করব। তো সত্যিকার অর্থে যারা চান যে ভাইয়াদের ক্লাসগুলি অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, বা আমাদের উন্নতি হচ্ছে, ক্লাসগুলি রেগুলার হোক, তারা প্রচুর শেয়ার মেনশন করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? আমরা দেরি করব না, হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দেব। আচ্ছা, তো কি অবস্থা, কে কেমন আছেন? আচ্ছা, কে কেমন আছেন আমাদেরকে জানাবেন। যদি ভালো থাকি তাহলে আমরা শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাকের ওয়াদা, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দিবেন। আর যদি কেউ অসুস্থ থাকেন, আমরা সবাই মিলে তার জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক আমাদের ভাই বোনদেরকে সুস্থ রাখেন। নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের কারো না কারো দোয়া তো অবশ্যই কবুল করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আমরা একটু সবাই জানাই দেবো কেমন আছি, আর যারা সুস্থ আছি তারা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক আমাদের সুস্থতাকে বাড়াই দিবেন, কারণ এটা আল্লাহ পাকের ওয়াদা। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়াই দেন। আর আমাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে দিবেন আগের ক্লাসগুলি করেছেন কে কে। আগে আরো 3টা ক্লাস হয়েছে ম্যাথ এবং ইংরেজি মিলিয়ে। তো আগের ক্লাসগুলি কেমন ছিল, ক্লাসগুলি থেকে উপকৃত হয়েছেন কিনা একটু জানাবেন। আর কে কোথা থেকে জয়েন করেছেন, কে কোন জেলা থেকে জয়েন করেছেন একটু জানাবেন। আর আপনাদেরকে একটা সুখবর জানিয়ে দিয়েছিলাম যে আমি এবং মামিনুল স্যার আমরা চেষ্টা করছি আপনাদের অনেক দিনের স্বপ্ন পূরণ করার জন্য। অনেকেই চাচ্ছেন যে ভাইয়া অনলাইনে তো অনেকদিন ধরে পড়াচ্ছেন, অফলাইনে আমাদেরকে যদি একটু সার্ভিস দিতেন। সেই জন্য আমি আর মামিনুল স্যার একত্রিত হয়েছি। আমরা আপনাদেরকে ইংরেজি এবং ম্যাথের যে কোনো পরীক্ষার জন্য, সেটা প্রাইমারি, বিসিএস, ব্যাংক, ভার্সিটি, মেডিকেল, অথবা ধরেন যে কোনো চাকরি পরীক্ষার জন্য হোক, আমরা সর্বোচ্চটুকু সাপোর্ট দিব। সেই জন্য আমরা যাত্রাবাড়িতে একত্রিত হয়েছি।
এখানে আমরা আপাতত স্টে করছি। সো এখানে অফলাইন ব্যাচ রান করার ইচ্ছা আছে। সো যাত্রাবাড়ি অথবা ধনিয়ার আশেপাশে কেউ থাকলে জানাবেন যে ভাইয়া আমি যাত্রাবাড়ি থেকে। আচ্ছা, মোটামুটি অনেক 300 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাকি সবাই শেয়ার করে দিলে আরো হয়ে যাবে, ঠিক আছে না? আজকে কিন্তু ক্লাসে 1K হয়ে যাবে, আমরা যতটুকু ধারণা করছি ইনশাল্লাহ আজকের ক্লাসে 1K হয়ে যাওয়ার কথা, মানে 1000 স্টুডেন্ট লাইভে থাকবে ইনশাল্লাহ, এটা আমরা ধারণা করছি। সো এটা আমরা ধারণা করলেই হবে না, এটা আপনারা চাইলে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? আপনারা যদি সবাই একটু শেয়ার করে দেন বা একটু মেনশন দিয়ে অন্যদেরকে জানাই দেন, তাহলে কিন্তু আমাদের আজকের যেই স্বপ্ন বা 1K স্টুডেন্ট লাইভে থাকবে, 1000 স্টুডেন্ট, সেটা পূরণ হবে, ঠিক আছে ইনশাল্লাহ? তো আমি আর 15 সেকেন্ড সময় দিব। কয় সেকেন্ড ভাইয়া? 15 সেকেন্ড। গনে গনে 15 সেকেন্ড পর আমি ক্লাস শুরু করব। আমি বলে দিচ্ছি আবারও, আজকে প্রণয়নের উপর আপনাদের জীবনের বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ, যদিও প্রতিটি ক্লাসে বেস্ট হবে। সো আমি চাচ্ছি শুরু থেকে থাকেন, কারণ শুরু থেকে থাকলে হয় কি ক্লাসের একটা অন্যরকম মজা পাওয়া যায়। এই জন্য এই 15 সেকেন্ডের মধ্যে সবাই একটু দ্রুত শেয়ার এবং মেনশন দিয়ে অন্যদেরকে জানাই দেন, আমরা ক্লাস শুরু করে দিব, আর বক বক করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, এই তো আমাদের মামিনুল স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ এমডি জে এম রহমান চৌধুরী। সব ক্লাসই ভালো হবে ইনশাল্লাহ, সব ক্লাসই। আপনারা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবেন। আমাদের ক্লাস করার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ আমাদের ক্লাসের অনেকগুলি গুরুত্ব বিষয় আমরা বলে থাকি, যেগুলি আপনি অবশ্যই নোট করতে হবে। যদি নোট করেন তাহলে সেটা থেকে আপনি ফায়দা পাবেন, নোট করলে আপনার মনে থাকবে, আর মনে থাকলে আপনি পরীক্ষায় পারবেন। এই জন্য সবাই খাতা কলম নিয়ে রেডি হবেন। আর যারা খাতা কলম নিয়ে বসছেন তারা কমেন্টে আর লিখে দেন। আপনি একটা নিরিবিলি রুমে বসেন, পারলে রুমের দরজা লক করে মানে একদম লক করে দেন। আপনি জানাই দেন পরিবারকে যে আগামী 1 ঘন্টা পর্যন্ত আমাকে কেউ ডিস্টার্ব করবে না বা নক করবা না। এই 1 ঘন্টা আমাদের সারা দিনের জন্য পুঁজি হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লিয়ার ভাই? আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ, সবাই রেডি খাতা কলম নিয়ে, বাহ, গুড। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি, আর আপনারা শেয়ার মেনশন করতে থাকেন, আর লেট করবো না ইনশাল্লাহ। আজকে আমরা প্রণয়ন পড়বো। সো আমি একটা কাজ করব, প্রণয়নের ক্লাসের শুরুতে আমি আসলে একেবারে, আপনারা যদিও ক্লাসটা ফ্রিতে করছেন, কিন্তু আমাদের পেইড ব্যাচে আমরা যতটুকু সাপোর্ট দিয়ে থাকি একেবারে হুবহু সেম আমি পেইড ব্যাচের কি বলে এটাকে লেকচার শিট দিয়ে কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি। মানে এক জায়গার পরিমাণ আপনারা কম পাবেন না ইনশাআল্লাহ, হয়তো বেশি পাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? সো আমি আমার পেইড ব্যাচে সাধারণত চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসের পর 10 মার্কের পরীক্ষা নেওয়ার জন্য। তো আগে হচ্ছে ক্লাসে টেস্ট নিতাম, এখন হচ্ছে আমরা অফিসিয়াল ভাবে পরীক্ষা নেই গুগল ফর্মে। যাই হোক, সো ক্লাস টেস্টে 10টা প্রশ্ন আসে যে প্রশ্নগুলি অনেক বেশি অ্যামেজিং এবং যেগুলি অনেকবার আসছে প্রোনাউন থেকে বিভিন্ন পরীক্ষায়। সো যেহেতু প্রশ্নগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি চাচ্ছি এই প্রশ্নগুলি আগে সলভ করাই দিব, তারপর আমি আপনাদেরকে মূল পড়াশোনা শুরু করব, ঠিক আছে ইনশাল্লাহ? সবাই রেডি? মাশাআল্লাহ, 400 হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রায়। ওকে, আমরা শুরু করি। সো আপনাদের জন্য প্রথম প্রশ্ন, একটু খেয়াল করে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে একটু খেয়াল করে দেখেন, আমি কেন আসছি সেটা বুঝতে পারবেন। প্রোনাউন থেকে মোটামুটি প্রতি বছর বলা যেতে পারে প্রশ্ন আসে, এই জন্য আমি 10টা প্রশ্নকে বের করলাম যেগুলি সবচাইতে গুরুত্বপূর্ণ। এই 10টা প্রশ্ন আমি আগে সলভ করে দিব। এই 10টা প্রশ্ন সলভ করার পর আমি আপনাদেরকে মূল ক্লাসে নিয়ে যাবো ইনশাআল্লাহ, এবং এই 10টা প্রশ্ন হবে আজকের জন্য আপনাদের সেরা গিফট। তো খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা 16তম বিসিএস আসছে, 16তম বিসিএস আসছে। শুধু কি বিসিএস এ দেখেন না, কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সাউথ ইস্ট ব্যাংকে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে, মানে কত জায়গা পড়ে শোনাবো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বি আর ইউআর এর সহকারী রাজস্ব কর্মকর্তাতে আসছে, এনএসএ এর সহকারী পরিচালকে আসছে। মানে এই প্রশ্নটা অনেকবার আসছে এই পর্যন্ত। শুধু অনেকবার না, আমি একটা ব্যাপার বলে দিই আপনাদেরকে, ওয়ান অফ দিয়ে এই পর্যন্ত প্রশ্ন আসছে মিনিমাম ধরেন 500 বার বা 1000 বার, অথবা আরো বেশি হবে। সো এটা এত বেশি গুরুত্বপূর্ণ। সো ওয়ান অফ দা দিয়ে সাধারণত 2টা ফাঁদ পাতা হয়। কয়টা? একটু মনোযোগ দিতে হয় প্লিজ। ওয়ান অফ দা দিয়ে কয়টা ফাঁদ পাতা হয়? 2টা ফাঁদ পাতা হয় ওয়ান অফ দা দিয়ে। সবাই খাতায় নোট করবেন প্লিজ, সুন্দর করে নোট করবেন। 2টা ফাঁদ পাতা হয়। সো একটা খেয়াল করেন, এই ওয়ান অফ দা দিয়ে প্রশ্ন কয়টা জায়গায় আসে জানেন আপনারা? একটু বলে দিচ্ছি। প্রণয়নের প্রশ্ন আসে, দেখতেই পাচ্ছেন। সাবজেক্ট ভার এগ্রিমেন্টে প্রশ্ন আসে, সেটা আস্তে আস্তে দেখাবো। প্রিন্ট পয়েন্ট এররের প্রশ্ন আসে, সেন্টেন্স কারেকশনের প্রশ্ন আসে। এই 4টা জায়গায় জাস্ট এই শুধু ওয়ান অফ দা দিয়ে প্রশ্ন আসে, এই 4টা টপিকে। এটা একটা ফ্যাক্ট। আর ওয়ান অফ দা দিয়ে সাধারণত 2টা ফাঁদ পাতা হয়। কি ফাঁদ ভাইয়া? 2টা ফাঁদ। একটা হচ্ছে নাউনে ভুল থাকবে, মানে নাম্বারটাতে ভুল থাকবে, নাম্বারে ভুল থাকবে। আর 2 নাম্বারটা হচ্ছে ভাইয়া ভার্বে ভুল থাকবে। কি ধরনের ভুল?
নাম্বারটা সাধারণত প্লুরাল হওয়ার কথা, সিঙ্গুলার দেওয়া থাকবে। ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা, ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু প্লুরাল দেওয়া থাকবে। এই দুইটা উল্টাপাল্টা করে দেয়। আমরা একটু বাস্তবতা দিয়ে দেখাচ্ছি, দেখেন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ এর পরে নাউনটা অবশ্যই প্লুরাল হবে, অবশ্যই প্লুরাল হবে, আর ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। এটা হচ্ছে সূত্র, সবাই খালি মুখস্থ করায়, কিন্তু আমরা আজকে সূত্র থেকে বের হয়ে বাস্তবতার দিকে যাবো ইনশাল্লাহ। দেখেন, সো ওয়ান অফ এর পরে সবাই বলে খালি নাউন প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু কেন হয় কেউ বলে না। কেন হয় একটু খেয়াল করে দেখেন। আমরা যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুদের, আমি লিখে দেখাচ্ছি যদি এখানে স্পেস কম, এই দেখেন আমার বন্ধুদের। ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে হচ্ছে আমার বন্ধুদের। খুব খেয়াল করতে হবে প্লিজ, খুব খেয়াল করতে হবে, আমার বন্ধুদের। আচ্ছা, আমি যদি বলি ওয়ান অফ মাই, লিখবো কোথায়? ওয়ান অফ মাই, কথার কথা, ওয়ান অফ মাই বুকস। ওয়ান অফ মাই বুকস মানে কি বলেন তো? আমার বইগুলোর। খুব মনোযোগ প্লিজ, আমার বইগুলোর, আমার বইগুলোর। আচ্ছা, ওয়ান অফ মাই, আমি যদি বলি পেন্স, অর্থ কি দাঁড়াচ্ছে? আমার কলমগুলোর। খেয়াল করতে হবে প্লিজ, আমার কলমগুলোর। আমি যদি বলি ওয়ান অফ মাই মোবাইলস, আমার মোবাইলগুলোর। ওয়ান অফ মাই, আমি যাই বলি না কেন, ওয়ান অফ মাই বুকস, ওয়ান অফ মাই পেন্স, ওয়ান অফ মাই খাতা, ওয়ান অফ মাই মোবাইলস, ওয়ান অফ মাই কার্স, মানে আমার বইগুলোর, খাতাগুলোর, কলমগুলোর, আমার গাড়িগুলোর, বাড়িগুলোর। গুলুর মানে কি ভাইয়া? গুলুর মানে কি? গুলুর মানে হচ্ছে প্লুরাল। বইগুলো, খাতাগুলো, কলমগুলো কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এই জন্য ওয়ান অফ এর পরে যে নাউনটা হয় সেটা অবশ্যই প্লুরাল হয়। তাহলে আমরা এক নম্বরে কি জানলাম? ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হওয়ার রিজন হচ্ছে এর অর্থ। এটার অর্থটাই এরকম, এরপরে নাউনটা অবশ্যই প্লুরাল হবে, বইগুলোর, খাতাগুলোর, কলমগুলোর। এটা হচ্ছে ফ্যাক্ট। এই জন্য নাউনটা এখানে অবশ্যই প্লুরাল হয়। এটা বুঝে গেলাম আমরা কেন হয়, কারণ অর্থটাই এরকম, গুলুর। ওকে, এখন আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ান অফ এর পরে নাউনটা, যে নাউনটা ইয়েটা থাকে, ভার্বটা থাকে, সেই ভার্বটা আবার সিঙ্গুলার হয়। ওয়ান অফ মাই বুকস, কথার কথা, ইজ ইংলিশ। আমার বইগুলোর একটা হচ্ছে ইংরেজি। আমার সব বই কিন্তু ইংলিশ না, আমার সব বই ইংলিশ। আমার একটা বাংলা, একটা ইংলিশ, একটা সমাজ, একটা বিজ্ঞান, তাই না? তো আমার বইগুলোর একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে কেমিস্ট্রি। তো এখানে আসলে এই ভার্বটা সিঙ্গুলার হওয়ার রিজনটা হচ্ছে আসলে এখানে সাবজেক্ট হচ্ছে, আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান, দুইটা ওয়েতে দেখাচ্ছি। একটা হচ্ছে সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে একটা হচ্ছে প্রিপোজিশন। সো বাক্যে যদি কখনো প্রিপোজিশন পাওয়া যায়, প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিতে হয়। ভার্বের আগ পর্যন্ত কেটে দিতে হয়। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। সো এখানে ওয়ান যদি সাবজেক্ট হয়, ভার্ব কি হবে ভাইয়া? ভার্ব হবে ইজ। বোঝা যাচ্ছে কিনা? তার মানে বলা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ড, আমি দুইভাবে বোঝাচ্ছি। একটা হচ্ছে এই যে এইটা একটা স্ট্রাকচার, যে ওয়ান হচ্ছে এখানে সাবজেক্ট, এজন্য ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, কারণ ওয়ানের সাথে তো ভার্ব সিঙ্গুলারই হবে। এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, অর্থটা যদি একটু চিন্তা করেন, যে আমার বন্ধুদের একজন হচ্ছে লয়ার, একজন হচ্ছে ডাক্তার, একজন হচ্ছে ইঞ্জিনিয়ার। বাক্যের সাবজেক্ট কে হয় জানেন? কাজটা করে যে। একটু সবাই লিখেন, বাক্যের সাবজেক্ট হয় সে, কাজটা করে যে। বাক্যের সাবজেক্ট হয় সে, কাজটা করে যে। বাক্যের সাবজেক্ট হয় সে, কাজটা করে যে। একটু লিখেন প্লিজ। আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই একটু লিখেন প্লিজ। বাক্যের সাবজেক্ট হয় সে, কাজটা করে যে। বাক্যের সাবজেক্ট হয় সে, কাজটা করে যে, অথবা যার সম্পর্কে কথা বলা হয়। যেমন ধরেন হি গোজ টু স্কুল, এখানে সাবজেক্ট কে? খুব খেয়াল করবেন, আমি প্রত্যেকটা প্রশ্ন মানে অনেক সময় নিয়ে অনেক ভালো করে বোঝানোর ট্রাই করবো, এবং এই একটা প্রশ্ন দিয়ে আপনি 1 লাখ সলভ করতে পারবেন, 1 লক্ষ প্রশ্ন সলভ করতে পারবেন যদি চান। এই জন্য আমি খুব ডিটেলসে ভালো মতো বোঝানোর ট্রাই করবো, মনোযোগ দিবেন। তাহলে হি গোজ, এখানে যাওয়ার কাজটা কে করতেছে? সে করতেছে, তাহলে হি হচ্ছে সাবজেক্ট। তাহলে বাক্যের সাবজেক্ট হয় সে, কাজটা করে যে। অথবা যার সম্পর্কে কথা বলা হয়, যেমন ধরেন ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে সাবজেক্ট কে? এখানে কিন্তু কেউ কোনো কাজ করতেছে না, তবে এখানে কারো সম্পর্কে কথা বলা হচ্ছে। কার সম্পর্কে? ইংরেজি সম্পর্কে। ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ হচ্ছে সাবজেক্ট। ঠিক সেম এখানে কি বলা হচ্ছে ভাইয়া? আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, একজন হলো ডাক্তার, আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, অথবা ধরেন লয়ার, যাই হয়ে হোক সমস্যা নাই, আমার বন্ধুদের। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, এই বাক্যে কার সম্পর্কে কথা বলা হচ্ছে? আমার সব বন্ধুদের সম্পর্কে কথা বলা হচ্ছে না, একজন সম্পর্কে কথা বলা হচ্ছে। আমার বন্ধুদের একজন হলো ডাক্তার, একজন হলো লয়ার, একজন ইঞ্জিনিয়ার। তাহলে একজন যদি সাবজেক্ট মানে ইয়ে হয়, একজন যদি ডাক্তার হয়, এটা ইংরেজি কি হবে বলেন? ওয়ান হলো ইংরেজি কি? ইজ না, ইজ। ডাক্তার ইংরেজি কি? এ ডক্টর,
ভাই খেলা বুঝছেন কিনা একটু বলতে হবে। এই হচ্ছে আসলে মূল ব্যাপার। একজন হলো ডাক্তার মানে হচ্ছে ওয়ান ইজ আ ডক্টর, আর আমার বন্ধুদের মানে হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ড। এখন বলতে হবে ক্লিয়ার কিনা। এই দুইটা জায়গায় ফাঁদ পাতা হয়, এই দুইটা জায়গায় ফাঁদ পাতা হয়। একটা হচ্ছে নাউনটা প্লুরাল হবে অলওয়েজ, কারণ ওই যে আমার বইগুলোর, খাতাগুলোর, কলমগুলোর, গুলোর মানে প্লুরাল, এই জন্য নাউনটা অবশ্যই প্লুরাল হবে এখানটাতে। কিন্তু প্রশ্নে কি দেওয়া থাকবে? সিঙ্গুলার। এই দেখেন আছে কিনা কাটা, প্রশ্নে সিঙ্গুলার আছে কিনা কাটা। যেই অপশনে নাউনটা সিঙ্গুলার থাকবে সেই অপশনটা বাদ। এমসিকিউ আনসার করা বেস্ট ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, মানে বাদ দেওয়ার তরিকা। যে অপশনটা শুদ্ধ সেটা বের করার দরকার নাই, জাস্ট যেটা ভুল আপনি লজিক দিয়ে দিয়ে সেটা বাদ দিয়ে দেবেন। তাহলে আমরা একটা লজিক এটা জানলাম যে নাউনটা প্লুরাল হওয়ার কথা, সিঙ্গুলার দেওয়া থাকবে, তাহলে সিঙ্গুলার দেখলেই কাটা। আরেকটা ব্যাপার হচ্ছে এখানটাতে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, কিন্তু অপশনে প্লুরাল দেওয়া থাকবে। তাহলে যে অপশনে আমরা প্লুরাল দেখবো ভার্বটা সেটাই কাটা। আর সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, কাটা। আর সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, কাটা। তাহলে কোনটা বাদ পড়লো? অপশন এ বাদ পড়েছে, বি বাদ পড়েছে, অপশন ডি বাদ পড়েছে, থাকলো কি ভাইয়া? সি। এটাই বলেছিলাম যে ভুল অপশনগুলি বাদ দিয়ে দিলে যেটা সঠিক উত্তর সেটা এমনি পড়ে থাকবে। সো একটু খেয়াল করে দেখেন তো, যেটা সঠিক মানে যেই বেটা সঠিক সেই বেটা এমনি বয়ে রয়েছে, অটোমেটিক্যালি বাইরে বয়ে রয়েছে। আনসার হবে সি। এখানে নাউনটা প্লুরাল হওয়ার কথা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা সিঙ্গুলার আছে। ক্লিয়ার কিনা একটু জানাইতে হবে, সুপার ক্লিয়ার কিনা। ওয়ান অফ দা দিয়ে জীবনে আটকাইতে পারবে? আমাকে বলতে হবে। জীবনে কোনোদিন আটকাইতে পারবে? ওয়ান অফ দিয়ে কোনোদিন আটকাইতে পারবে জীবনে? কেমন লাগলো লজিকটা একটু জানাবেন। জীবনে তো অনেকবার পড়েছেন ওয়ান অফ, অনেকবার পড়ছেন, কিন্তু আজকের মতো কি এভাবে কখনো চিন্তা করেছেন বা পড়েছেন? আজকের পর জীবনে কোনোদিন আপনাকে ওয়ান অফ দিয়ে আটকাইতে পারবে? শুধু এটা না, আপনি খেয়াল করেন 6:48 বাজে, মানে ক্লাস শুরু হয়েছে 18 মিনিট। আমি একটা প্রশ্ন ধরেন কথার কথা মিনিমাম আপনাকে 15 মিনিট ধরে বুঝাইছি। কেন বুঝাইছি? প্রমাণ দিচ্ছি। দেখেন এটা দিয়ে অনেকবার প্রশ্ন আসছে, অনেক জায়গায় প্রশ্ন আসে। এই দেখেন আমি আরেকটা প্রশ্ন দেখাই, 33তম বিসিএস আসছিল এই প্রশ্নটা। সবাই লিখবেন খাতায়, ওয়ান অফ দা রিকম। একটা টিপস দিয়ে দিচ্ছি, যেখানে আপনি ওয়ান অফ দেখবেন আপনি দেখবেন যে নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। 33তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছিল। এই দেখেন, ওয়ান অফ দা রিকমেন্ডেশন was accepted। এটা হচ্ছে পিন পয়েন্ট এরর। 4টা অপশনের নিচে দাগ ছিল, কোথায় ভুল আপনাকে বের করতে হবে। ওয়ানে ভুল, সরি কোনটাতে ভুল আছে? অপশন সি, অপশন ডি। যারা এতক্ষণ ধরে মন দিয়ে ক্লাস করেছেন তাদের এই প্রশ্ন আনসার করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। ওয়ান অফ দেখলে আমরা দেখবো নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। আজকে ক্লাসে উপস্থিতি কিন্তু কম। আমরা টার্গেট করেছি আজকে 1000 স্টুডেন্ট লাইভে থাকবে, কিন্তু আজকে 488 জন। আমরা কিন্তু এমনটা আশা করি আপনাদের কাছ থেকে। আমরা চাই যারা ক্লাসটা দেখছেন একজনের জন্য বাদ না থাকেন, সবাই যেন শেয়ার করে দেন। সো ক্লাস দেখছেন 488 জন ভাই বোন, ক্লাস শেয়ার করেছেন 218 জন। তাহলে বাকি মানে অর্ধেক, প্রায় অর্ধেক। তো বাকি অর্ধেকরা কেন শেয়ার করেন না আমি একটু জানতে চাচ্ছি। ক্লাস কি ভালো লাগতেছে না বোরিং লাগতেছে? বোরিং লাগলে দরকার হয় করেন না ক্লাস, কিন্তু ক্লাস করলে শেয়ার করেন, মানে রাগ করবেন না। আমরা যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় ক্লাস করাইতে পারি, দাঁড়ায় আপনারা নিশ্চয়ই বসে আছেন অ্যাটলিস্ট, বা অনেকে শুয়ে শুয়ে ক্লাস দেখতেছেন, তো আপনি বসে থেকে 10 সেকেন্ড সময় ওয়েস্ট করে একটু শেয়ার করতে পারবেন না? এটা কেমন না? মানে রাগ করবেন না, মানে বিষয়টা খারাপ দেখায়। হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ থাকলে আল্লাহ পাক জীবনে অনেক বড় করবেন। ঠিক আছে, আমি খুব পজিটিভলি বলার ট্রাই করলাম যাতে কেউ কষ্ট না পান। সো আমি আশা করবো ইনশাল্লাহ আপনাদের মধ্যে যদি বিন্দু পরিমাণও মনুষ্যত্ব বোধ থাকে, একজনও ভাই বোন যেন না থাকেন যে ক্লাস দেখছেন কিন্তু শেয়ার করেননি। ধরেন এটাই আপনার ফি, কথার কথা। হ্যাঁ, তো শেয়ার করে দেন সবাই, একজনের জন্য বাদ না থাকেন যে আপনি শেয়ার করেন। আমি একটু চেক করতেছি সবাই শেয়ার করছেন কিনা, কারণ সবাই শেয়ার করে দিলে দেখবেন যে অটোমেটিক্যালি 800, 900, 1000 হয়ে যাবে স্টুডেন্ট, অটো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন, একজন মন্ত্রী অথবা এমপি ধরেন কোন একটা চাকরির জন্য সুপারিশ করেছে, ধরেন 5টা সিট খালি আছে, সে 10 জনের জন্য সুপারিশ করছে। অথবা ধরেন কথার কথা একটা সিট খালি আছে, সে 2 জনের জন্য সুপারিশ করছে। তো এখানে অর্থটা কি? ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস ওয়াজ অ্যাকসেপ্টেড, অর্থাৎ সুপারিশগুলির একটি গৃহীত হয়েছিল। অর্থাৎ অনেকগুলি সুপারিশ করছিল কিন্তু একটা গৃহীত হয়েছিল, কারণ একটা ফাঁকা ছিল।
পদ একটা ভাগ ছিল, একটা গৃহীত হয়েছিল। তো এখানে দেখেন ওয়ানের মধ্যে কোনো ভুল নাই, এটা শুদ্ধ আছে আলহামদুলিল্লাহ। তারপরে এখানেও কোনো ভুল নাই, অফ ঠিক আছে। তা এই যে দেখেন রিকমেন্ডেশন কি করছে খেয়াল করছেন, এখানে হওয়ার কথা কি ভাইয়া সুপারিশ গুলুর, এই যে সুপারিশ গুলুর একটি গৃহীত হয়েছিল, তাহলে গুলুর মানে কি ভাইয়া প্লুরাল, তাহলে গুলুর মানে তো রিকমেন্ডেশনস, ঠিক আছে। তাহলে এখানে রিকমেন্ডেশনস হবে। আর এখানটাতে ভার্বটা সিঙ্গুলার আছে, কারণ সাবজেক্ট সবসময় ওয়ান হয়, আর ওয়ানের সাথে তো ওয়াজ হবেই, ঠিক আছে না। ওয়ান ওয়াজ অ্যাকসেপ্টেড মানে একটি গৃহীত হয়েছিল। এটা আসছিল ভাইয়া 33তম বিসিএস এর প্রশ্ন, এটা 33তম বিসিএস এর। এইভাবে আসলে পরীক্ষায় প্রশ্ন বানায়। এবং মজার পর হচ্ছে আমি চাইলে খাড়ার উপর আরেকটা প্রশ্ন বানাই দিতে পারবো। কেমনে? এই দেখেন, খাড়ার উপর আরেকটা প্রশ্ন বানাই দেখে আপনাদেরকে কেমনে পরীক্ষায় প্রশ্ন বানাই, দেখেন কেমনে পরীক্ষায় আসলে স্টুডেন্টদেরকে আটকানো হয়। এই দেখেন এইখানটাতে রিকমেন্ডেশনস ঠিকই আছে, কিন্তু এখানে অপশনে দিয়ে দিল ওয়্যার। এখন কোথায় ভুল, কেমনে প্রশ্ন বানাই একটু খেয়াল করে দেখেন। কেমনে প্রশ্ন বানাই খেয়াল করে দেখেন। এটা সবাই পারবেন কিনা, বুঝতেছেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? সবাই মনে করতেছে এখানে তো রিকমেন্ডেশন আছে, তাহলে তো ভার্বটা ওয়্যারই হবে, মানে মনে হয় আর কি প্রথম দেখলে রিকমেন্ডেশনস তো ওয়্যারই হবে, কিন্তু না, রিকমেন্ডেশনস ওয়্যার হবে না। কেন? কারণ এই রিকমেন্ডেশনস এই বাক্যের সাবজেক্ট না, সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে, ঠিক আছে না। বা সাবজেক্ট হচ্ছে এখানটাতে ওয়ান, সো ওয়ান সাবজেক্ট হলে অবশ্যই ভার্বটা হবে ওয়াজ। এইভাবে আসলে প্রশ্ন বানায়। কখনো দেখবেন এটা সিঙ্গুলার দিয়ে দিছে, ঠিক আছে, আবার কখনো দেখবেন এটা প্লুরাল দিয়ে দিছে। তাহলে ওয়ান অফ দা দেখলে আমরা দেখবো যে নাউনটা প্লুরাল কিনা, ভার্বটা সিঙ্গুলার কিনা। অনেক ভালো মতো বোঝানোর ট্রাই করলাম এবং অনেক লম্বা সময় নিয়ে বোঝানোর ট্রাই করলাম। আশা করি সবার সুপার ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে, তারপর দেখেন এটা আসছে কিনা দেখেন তো বিসিএস এ, মানে প্রোনাউন থেকে মানে প্রায় আসে। এই যে এটাও আসছে 26তম বিসিএস এ এবং অনেকবার আসছে। দেখেন দ্য ম্যান ওয়াজ টল হু স্টুল মাই ব্যাগ। এখানে জাস্ট একটা ছোট্ট সূত্র যদি আপনি মাথায় রাখেন, ছোট্ট একটা টিপস, তাহলে এই প্রশ্নটা আনসার করতে সময় লাগবে আপনার সর্বোচ্চ 1 সেকেন্ড। প্রশ্নটা দেখেন, আশা করি দেখছেন। এইখানটাতে ব্যাপারটা হচ্ছে আসলে কি, অর্থাৎ এখানে আপনার সূত্রটা লিখে রাখেন যে WH ওয়ার্ড যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসাতে হয়, জাস্ট লিখে রাখেন এটা। WH ওয়ার্ড যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসাতে হয়। লিখছেন? লেখা শেষে ডি লিখেন, ডান। ওকে, চলেন বাস্তবতায় আসি। এখানে WH ওয়ার্ড আছে, এই তো আছে, প্রত্যেকটা অপশনই আছে, তাই না ভাইয়া? আছে। আচ্ছা, হু মানে কি যেন কে বলতে পারবেন? এক্স্যাক্টলি, হু বলতে আসলে মানুষকে বোঝায়। কাকে বোঝাবে ভাইয়া? মানুষকে। তাহলে হু এর পাশে আমরা কি বলছিলাম, WH ওয়ার্ড যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসাতে হয়। সো এই হু দিয়ে মানুষ বোঝায়, সো তার পাশে ঠিক মানুষই থাকতে হবে। সো টল আছে এখানটাতে, হু এর আগে কি আছে ভাইয়া? টল আছে। টল কি মানুষ? টল আসলে কিন্তু মানুষ না। টল মানুষের একটা গুণ বা যোগ্যতা, কথার কথা আর কি। যেমন জামা কাপড়, এগুলি কি মানুষ? টুপি, পাঞ্জাবি মানুষ না, মানুষের ড্রেস। সো টল কিন্তু আসলে মানুষ না, সো হচ্ছে না। আচ্ছা, এখানে হু এর আগে কি আছে? ব্যাগ, বস্তা কি মানুষ? না না, বস্তা তো মানুষ না, তাও হচ্ছে না। মানুষ থাকতে হবে, কোনো কথা নেই। এখানে কি আছে? এখানেও আছে ব্যাগ, বস্তা, তাও হচ্ছে না। এখানে কি আছে হু এর আগে? ও সুবহানাল্লাহ, মানুষ পেয়ে গেলাম। এখানে কি আছে ভাইয়া? ম্যান আছে। ম্যান মানে কি ভাইয়া? মানুষ। সো দ্য ম্যান হু স্টুল মাই ব্যাগ, যেই লোকটা চুরি করেছে আমার ব্যাগ, ওয়াজ টল, সে ছিল লম্বা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আসলে এই প্রশ্নটার খেলা। এই জন্য এই প্রশ্নটা এতবার আসছে, দেখেন না আপনারা কতবার আসছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম একটা কথা, যে আমি প্রুফ দিয়ে পড়াইতে ভালোবাসি, রেফারেন্স সহকারে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে প্রত্যেকটা প্রশ্ন কবে আসছে, কোথায় আসছে, সব রেফারেন্স সহকারে আমি পড়ানোর ট্রাই করি। ভাই আমার কথা ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা দিয়ে আশা করি জীবনে কোনোদিন আটকাইতে পারবে না। এবং পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় এটা একটু বোঝার ট্রাই করবেন। আমি এটাও আপনাদেরকে ধরাই দিব। থাকার কথা মানুষ, দিয়ে রাখবে বস্তা দেখেন, বস্তা দিয়ে রাখছে। ওকে, আশা করি ক্লিয়ার। তারপর দেখেন এটা কি হবে, এটাও কিন্তু বিসিএস আসছে, যে 10তম বিসিএস প্রতি বছর আসতেছে, দেখেন এই যে অনেকবার আসছে। সো কি হবে এটা? বলা হচ্ছে এ ফিউ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। মজার একটা প্রশ্ন, বোঝার মতো একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে, ধরেন এ ফিউ মানে কি যেন, পৃথিবীর যেখানে এ ফিউ দেখবেন তার পরিবর্তে সাম লিখবেন, ঠিক আছে ইনশাল্লাহ। সাম মানে কিছু, ওকে। আচ্ছা, 3 মানে কয়জন যেন? 3 মানে 3 জন। আচ্ছা, গুড।
আচ্ছা, আমরা কি কখনো এমন বলতে পারি আমার কিছু 3টা কলম দরকার, আমার কিছু 3টা বই দরকার? অর্থাৎ এই কিছুটা হচ্ছে একটা অনির্দিষ্ট ডিটারমাইনার, মানে কিছু দিয়ে তো আর নির্দিষ্ট করে বোঝায় না, কয়টা? অনির্দিষ্ট। আর 3 হচ্ছে একটা নির্দিষ্ট ডিটারমাইনার, 3 তো নির্দিষ্ট হয়ে গেল, 3টা দরকার, 4টা দরকার, 5টা দরকার। সেই অনির্দিষ্ট ডিটারমাইনার এবং নির্দিষ্ট ডিটারমাইনার কখনোই একসাথে বসানো যায় না, যায় না, যায় না, তাহলে বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমরা কি কখনো বলি আমাকে কিছু 3 টাকা দাও, কিছু 20 টাকা দাও? এমন বলি না, আমরা বলি আমাকে কিছু টাকা দাও অথবা আমাকে 20 টাকা দাও, যে কোনো একটা হবে। সেই জন্য এটা মারাত্মকভাবে ভুল, এটা কয়কার কাট একারটা। আচ্ছা, আরেকটা সূত্র লিখে রাখেন, এভরির পরে কখনো অফ হয় না, এভরির পরে কখনো অফ হয় না, সবাই লিখেন। এভরি এর পর কখনোই অফ হয় না, হয় না, হয় না, তবে এভরি ওয়ানের পরে অফ হয়, এভরি ওয়ানের পরে অফ হয়। ক্লিয়ার করে দিলাম, সো এটাও কাটান। অল অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ। অল মানে সবাই, 3 মানে 3 জন। তাহলে অল মানে সব, 3 মানে 3 জন। তো বলা হচ্ছে 3 জন, সব 3 জন ছেলে মিলে একটা প্রাইজ পাইছে, হইলো? 3 জন ছেলে মিলে কি একটা প্রাইজ পায়? একটু একটু চিন্তা করেন, সূত্র দরকার নাই তো সব আনসার করার জন্য, বুদ্ধি খাটান। 3 জন ছেলে মিলে কি একটা প্রাইজ পায়? না, বরং ফার্স্ট বয় একটা প্রাইজ পায়, সেকেন্ড বয় একটা প্রাইজ পায় এবং থার্ড বয় একটা প্রাইজ পায়। 3 জন মিলে 3 জন 3টা প্রাইজ পায়, 3 জন একটা প্রাইজ পায় না সাধারণত। এটাও কাটা। এখানে কি বলা হচ্ছে? ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ। ইচ মানে কি জানো ভাইয়া? ইচ বা এভরি মানে হচ্ছে প্রত্যেক, সবাই লিখেন খাতায় প্লিজ। ইচ বা এভরি মানে হচ্ছে প্রত্যেক, আর প্রত্যেক মানে একজন। প্রত্যেক মানে কয়জন? একজন। সো পৃথিবীর যেখানে আপনি ইচ অথবা এভরি দেখবেন তার পরিবর্তে একজন লিখবেন। আবার বলি, পৃথিবীর যেখানে আপনি ইচ অথবা এভরি দেখবেন তার পরিবর্তে একজন লিখবেন। সো ইচ মানে প্রত্যেক আর প্রত্যেক মানে একজন। তাহলে এখানে কি বলা হচ্ছে? 3 জনের প্রত্যেকে একটি করে প্রাইজ পেল, অথবা একজন ছেলে একটি করে প্রাইজ পেল। তো একজন ছেলে তো একটি করে প্রাইজ পাবে, সেইটা হচ্ছে শতভাগ শুদ্ধ, শতভাগ শুদ্ধ, শতভাগ শুদ্ধ। ক্লিয়ার? 525 জন, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আপনাদের শেয়ারের বরকতে হয়েছে, আপনারা সবাই শেয়ার করেছেন, এর জন্য 525 জন হয়েছে। এবং আমি এটা স্ট্রংলি বিলিভ করি, আমাদের আরো যে ভাই বোনরা রয়েছেন, যেহেতু 550 ভাই বোন, প্রায় 525 জন, তাহলে 384টা শেয়ার হয়েছে। বাকি যারা বাকি রয়েছেন শেয়ার করেন নাই, তারা শেয়ার করে দিলে 1000 হয়ে যাবে অটোমেটিক্যালি। মাথায় রাখবেন, যত বেশি লাইভে থাকবে আমরা তত বেশি রেগুলার ক্লাস নেব এবং তত ভালো ক্লাস নেওয়ার অনুপ্রেরণা পাবো ইনশাআল্লাহ। সো ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। অর্থাৎ বলা হচ্ছে একজনের উচিত তার কর্মের প্রতি বা কাজের প্রতি বা দায়িত্বের প্রতি কি হওয়া? সচেতন হওয়া। সো প্রোনাউনটা আসলে সরি, এখানে এই যে এখানে একটা প্রসেসিভ প্রোনাউন হবে। সো প্রসেসিভ প্রোনাউনটা আসলে তার মানে প্রোনাউনটা প্রথম প্রোনাউনটা অনুসারে হয়। যেমন ধরেন আমি একটু সহজ করে বোঝাই, ধরেন আই লাভ ড্যাশ মাদার, মানে আই লাভ ড্যাশ মাদার মানে হচ্ছে ধরেন আই লাভ কি ইউর মাদার নাকি আই লাভ মাই মাদার। মানে আমি যদি আমার মায়ের কথা বলতে যাই আই লাভ মাই মাদার, তাহলে ইউ যদি হয় এখানটাতে ইউ লাভ কি হবে? ইউ লাভ ইউর মাদার। ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা? এখানে যদি উই থাকে তাহলে কি হবে? উই লাভ আওয়ার মাদার। তার মানে এই প্রোনাউনটা অনুযায়ী আসলে এখানে পজিটিভ প্রোনাউনটা হয়। আই লাভ মাই মাদার, ইউ লাভ ইউর মাদার, উই লাভ আওয়ার মাদার। ঠিক সেম, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি। ক্লিয়ার কিনা এখন? ক্লিয়ার কিনা? এই প্রশ্নগুলোকে নর্মাল মনে করবেন না, এই প্রশ্নগুলোকে নর্মাল মনে করবেন না। এগুলি প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, প্রচুর আসে মানে আপনি পরীক্ষার হলে গেলে আমাকে মিস করবেন। এবং এই কথাগুলি আমি তো প্রায় বলতাম আমার ওই পেইড ব্যাচে, আর কি আমি আমার পেইড ব্যাচে বলতাম যে পরীক্ষার হলে গেলে আমাকে মিস করবেন, বা অনেক সময় ফ্রি ক্লাসের সময় বলতাম। ঠিকই পরীক্ষা দিয়ে এসে স্টুডেন্টরা বলে যে স্যার পরীক্ষার হলে আপনার কথা খুব মিস হয়েছিল, কারণ আপনি যেমন পড়েছিলেন হুবহু এমনই পরীক্ষায় কমন পেয়েছি। তো এই হচ্ছে ফ্যাক্ট। এখন যারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা বুঝতেছেন না বোঝার ট্রাই করেন, ক্লাসটা মন দিয়ে করেন, ঠিক আছে ইনশাল্লাহ? নাইলে পরীক্ষার হলে গেলে আমাকে মিস করবেন। ওকে, তারপর দেখেন এইটাও কিন্তু আসছে, এই যে বিসিএস 12তম রেফারেন্স, এবং অন্যান্য জায়গায়ও আসছে। এবং এই প্রশ্নটা এত বেশি পরিমাণে আসছে, আমি আমার স্টুডেন্ট লাইফে এই প্রশ্নটা দেখতে দেখতে আমার মুখস্থ হয়ে গেছে। মানে এটার কোনো রুলস টুলস আমি পড়ি নাই, দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে, এটা এতবার আসছে। তো এখানে আমি আপনাদেরকে রুলস দিয়েই বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে লেটের পর সাধারণত প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, এটা আমরা সবাই জানি। লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, এটা একটা ফ্যাক্ট। আর একটা ব্যাপার হচ্ছে প্রোনাউনের একটা সিকোয়েন্স আছে। যদি নর্মাল কথা হয়, হ্যাঁ নর্মাল কথা হলে ধরেন আপনার 231 হবে,
মানে 2 3 1। আর যদি দোষ বোঝায়, হ্যাঁ এটা একটু লিখে রাখেন প্লিজ, এটা আবার কমন পড়বে। দোষ বোঝাইলে সাধারণত হয় 1 2 3। আমি একটু ভেঙে দিচ্ছি। 1 মানে ফার্স্ট পার্সন, 2 মানে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন। এই ইংরেজির মাধ্যমে আমরা একটা নৈতিকতা শিখতে পারি। কিরকম? দোষ যদি বোঝায় তখন 1 2 3 হয়। মানে সহজ কথায় দোষ বোঝানোর ক্ষেত্রে নিজের দোষটা আগে স্বীকার করতে হয়, তারপর কাছের জন, তারপর পরের জন। যেমন ধরেন আই ইউ অ্যান্ড হি আর ক্রিমিনাল, অথবা হি আর গিলটি। আমি, তুমি এবং সে হচ্ছে অপরাধী। আর যদি গুণ মানে নর্মাল কথা হয়, কোনো দোষ না বোঝায়, তখন আগে ইউ হবে, মানে সেকেন্ড পার্সন হবে, পরে থার্ড পার্সন হবে, আর নিজের কথা সবার শেষে বলতে হবে। ঠিক আছে? তো এই জন্য তাহলে কি হবে? নর্মাল কথা হলে ইউ, খুব খেয়াল করতে হবে, আমি লিখিয়ে দিচ্ছি। নর্মাল কথা হলে ধরেন ইউ, তারপরে হি অ্যান্ড আই হবে, ইউ হি অ্যান্ড আই, এই সিকোয়েন্স আপনাকে বজায় রাখতে হবে। আর যদি দোষ বোঝায় তাহলে আই ইউ অ্যান্ড হি হবে, অ্যান্ড হি হবে। তো একটু খেয়াল করে দেখেন, বলা হচ্ছে তুমি এবং সে সাক্ষী হও। তো সাক্ষী হওয়া কি এটা কোনো দোষ? দোষ না, এটা একটা নর্মাল কথা। আর নর্মাল কথা হলে 231 হবে, তার মানে ইউ হি অ্যান্ড আই হবে। কোনো কারণে যদি কথার কথা আই না থাকে, মানে আই না থাকে বা কোনো একটা না থাকলে নাই, ধরেন ফার্স্ট পার্সন নাই, না থাকলে 2 3, এই সিকোয়েন্স বজায় রাখতে হবে। ব্যাপারটা খেয়াল করছেন? অর্থাৎ যদি দুইটা থাকে, দুইটারই সিকোয়েন্স বজায় রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আগে ইউ হবে, পরে হি হবে, এইটুকু আমরা বুঝতে পারলাম। আগে ইউ, পরে হি হবে। একটা বিষয় খেয়াল করেন তো, অপশন এ তে আগে ইউ নাই, কাটা। বুদ্ধি কাকে বলে খেয়াল করছেন? বুদ্ধি। অপশন ডি তে আগে ইউ নাই, কাটা। তাহলে এই দুইটা অপশন আগেই বাদ পড়ে গেল। তারপরে অপশন বি সি তে ইউ আছে, আলহামদুলিল্লাহ, এন্ড আছে, খুব ঠিক আছে। কিন্তু এখানে যে ঝামেলাটা করছে, একটা অপশনে হিম, একটা অপশনে হি। আমরা আগে বলেছিলাম লেট থাকলে লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। সো যদি অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে এই হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। সো এটা কাটা। তাহলে অপশন বাদ পড়ছে কয়টা? অপশন এ বাদ, অপশন সি বাদ, অপশন ডিও বাদ, থাকলো অপশন বি। সো বি তে কাটা। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু জানাবেন। বুঝতেছি? ক্লাস কি বুঝতেছি? সহজ না কঠিন? 561 জন, আলহামদুলিল্লাহ। এই যে বললাম না, সবাই মিলে যদি আমরা একটু চেষ্টা করি, তাহলে দেখবেন যে আসলে ক্লাসটা অনেক প্রাণবন্ত হবে এবং এই ক্লাসের দ্বারা অনেক ভাই বোন উপকৃত হবে। 423টা শেয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের শেয়ার কিন্তু মোটামুটি প্রায় কাছাকাছি। 564 জন ভাই বোন দেখতেছেন, 423টা শেয়ার, মানে শেয়ার কিন্তু প্রায় কাছাকাছি চলে গেছে। বাকি যারা নতুন আসছেন তারা শেয়ার করে দেন, তাহলে দেখবেন আরো অনেক ভাই বোন ক্লাসটা করে উপকৃত হবে ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, হু হুইচ হোয়াট আর, এটা দুই ধরনের প্রশ্ন। হু হুইচ হোয়াট আর, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়, আইপি মানে ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার এগুলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন হয়। কখন ইন্টারোগেটিভ, কখন রিলেটিভ, এটাও একটু ছোট্ট করে ব্যাখ্যা করে দিচ্ছি। বাক্যের শুরুতে যখন থাকবে এই ওয়ার্ডগুলি, তখন হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার বাক্যের মাঝখানে যখন থাকবে, তখন হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ধরেন, হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, হোম ডু ইউ লাভ। এই যে হু, হোয়াট, মানে এই যে এগুলি যখন শুরুতে থাকবে বাক্যে, তখন ইন্টারোগেটিভ প্রোনাউন, মানে প্রশ্ন বোঝাচ্ছে। আবার যখন মাঝখানে থাকবে, আই নো দ্য বয় হু ইজ রেগুলার, এই যে হুটা বাক্যের মাঝখানে থাকে, রিলেটিভ প্রোনাউন হবে। যাই হোক, সো এখানে কি আছে? ইন্টারোগেটিভ প্রোনাউন নাই অপশনে, এখানেও ইন্টারোগেটিভ নাই, ইয়েস রিলেটিভ আছে। সো যেটা থাকে সেটাই আনসার। ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ, রিলেটিভ থাকলে রিলেটিভ, তবে দুইটা একসাথে না থাকার সম্ভাবনাই বেশি। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স। এটাও আসছে কিন্তু বিসিএস ভাইয়া, এটাও কিন্তু বিসিএস, এর আগেরটাও কিন্তু বিসিএস আসছিল ভাইয়া, এর পরেরটাও কিন্তু বিসিএস, দেখেন এটাও কিন্তু বিসিএস আসছিল। মানে বাকি অন্যান্য জায়গায় তো আসতেছে, কিন্তু বিসিএস এর কথা বলতেছে আর কি, বারবার আসতেছে, খেয়াল করছেন? আচ্ছা, যাই হোক, এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিতে হবে প্লিজ। আমি একটা বাক্য লিখি আগে, তারপর এই প্রশ্নটা আপনারা নিজেরাই পারবেন। মাই আঙ্কেল, কথার কথা, আঙ্কেল ইজ এ টিচার, TEACHER, টিচার। হু অথবা হি ইজ অ্যান অনেস্ট ম্যান,
এখানে কি হবে একটু জানাবেন আমাকে, হু হবে না হি হবে? হ্যাঁ, আর আরেকটা বাক্য লিখতেছি, মাই আঙ্কেল ইজ এ টিচার, টিচার হু অথবা হি ইজ এন অনেস্ট ম্যান। একটু দ্রুত আনসার করতে হবে প্লিজ, একটু দ্রুত আনসার করতে হবে। কোথায় কি হবে? এখানে হু হবে না হি হবে, আর ওটাতে হু হবে না হি হবে? জাস্ট ছোট্ট একটা বুদ্ধি, এই ছোট্ট একটা বুদ্ধি দিয়ে আপনি এই প্রশ্নটাকে অ্যামেজিং ওয়েতে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা সবসময় বলে থাকি, যে কোনো কিছুর থেকে মানে পরিপূর্ণ রস আস্বাদন করার জন্য আপনাকে লেগে থাকতে হবে, লেগে থাকার কোনো বিকল্প নাই। সো আমাদের ক্লাসের শুরু থেকে, সেটা ম্যাথ ক্লাস হোক মামিনুল স্যারের অথবা সাইদুল স্যারের ইংরেজি ক্লাস হোক, আপনাদের প্রতি এটা পরামর্শ থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে না? শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনি পরিপূর্ণ রস আস্বাদন করতে পারবেন ক্লাস থেকে। কেননা ক্লাসের কোন পর্যায়ে এসে যে আমি কোন গুরুত্বপূর্ণ কথা বলে ফেলি, আর কোন গুরুত্বপূর্ণ কথাটা যে পরীক্ষায় চলে আসে সেটা আমি নিজেও জানি না। এই জন্য শেষ পর্যন্ত থাকবেন। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ, মানে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জন্য শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, ব্যাপারটা আমি সহজ করে দিচ্ছি। মাই আঙ্কেল ইজ এ টিচার, এখানে ফুল স্টপ আছে, এখানে এই বাক্যটা নতুন করে শুরু হয়েছে, মানে এটা একটা বাক্য, এটা একটা বাক্য, তাই না ভাইয়া? দুইটা সেন্টেন্স। ওকে, সো যেহেতু নতুন করে শুরু হয়েছে, বাক্যের শুরুতে কখনোই হু বসে না সাধারণত। যেহেতু এটা ফুল স্টপ আছে, তার মানে এটা একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সের শুরুতে হু বসে না, মানে রিলেটিভ প্রোনাউন বসে না, সাবজেক্টিভ প্রোনাউন বসে। আবার বলি, বাক্যের শুরুতে সাধারণত রিলেটিভ প্রোনাউন বসে না। কি বসে ভাই? সাবজেক্টিভ প্রোনাউন বসে। মাই আঙ্কেল ইজ এ টিচার, হি ইজ এন অনেস্ট ম্যান। আবার দেখেন, মাই আঙ্কেল ইজ এ টিচার ড্যাশ, মানে হু অথবা হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এটা হচ্ছে বাক্যের মাঝখানে। এটা কোথায় ভাইয়া? বাক্যের মাঝখানে। তো বাক্যের মাঝখানে আবার কখনো সাবজেক্টিভ প্রোনাউন বসে না, বাক্যের মাঝখানে রিলেটিভ প্রোনাউন বসাইতে হয়। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এইটুকু ক্লিয়ার হলে কমেন্টে এ সি লিখেন। এ মানে হচ্ছে এইটুকু, সি মানে ক্লিয়ার। তারপর আমি সামনে আগাবো। একটু দ্রুত দ্রুত আমি আবার রিপিট করতেছি, বাক্যের শুরুতে কখনো রিলেটিভ প্রোনাউন হয় না, সাবজেক্টিভ প্রোনাউন হয়। কারণ এটা হচ্ছে একটা বাক্য, আবার এটা হচ্ছে একটা বাক্য বা সেন্টেন্স। তো নতুন বাক্য শুরু হয়েছে, সো শুরুতে সাবজেক্টিভ প্রোনাউন হবে। আবার বাক্যের মাঝখানে কখনো সাবজেক্টিভ প্রোনাউন হয় না, মাঝখানে রিলেটিভ প্রোনাউন হয়। এটুকু ক্লিয়ার হলে এসি। মাশাআল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, একটু খেয়াল করে দেখেন, বলা হচ্ছে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার আঙ্কেলের রয়েছে 3 জন ছেলে। তারপরে কমা। কমা মানে কি বাক্যের শুরু না মানে বাক্যের শেষ না বাক্যের মাঝখান? কে বলতে পারবেন? কমা মানে কি বাক্য শেষ না মাঝখান? হ্যাঁ, কমা দিয়ে কখনোই বাক্য শেষ হয় না। কমা মানে বাক্যের মাঝখান। কমা মানে কি ভাইয়া? মাঝখান। কমা মানে কিন্তু বাক্য শেষ হয় নাই, মাঝখান। কেমন? মাঝখান। তাহলে বাক্যের মাঝখানে কি হবে? সাবজেক্টিভ না রিলেটিভ? অফকোর্স রিলেটিভ প্রোনাউন হবে। তো একটু খেয়াল করে দেখেন, এই যে দে, এটা সাবজেক্টিভ প্রোনাউন, তাই না? বলেন, আই হ্যাভ 3 ব্রাদার, দে অলওয়েজ গো টু স্কুল, কথার কথা। তো এটা কাটা। তারপরে এই হু অল দে অল হয় না, সাধারণত অল অফ অথবা হু, এই কি বলে, অল অফ হুম অথবা অল অফ দেম, এই যে কোনো একটা হবে। কিন্তু দে অল, হু অল এমন ব্যবহার দেখা যায় না। তো এটা এই দুইটা আগে থেকেই বাদ। আবার একটু খেয়াল করে দেখেন, এখানে দ্যাম লেখা আছে না, আসলে দ্যাম ছিল না, এটা ছিল আসলে দে। এটা ছিল কি ভাইয়া? দে। কিন্তু যেহেতু অফ আছে, অফ মানে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রোনাউন অবজেক্টিভ ফর্ম হয়, এই জন্য দেটা দ্যাম হয়ে গেছে। আবার এটা কিন্তু হুম ছিল না, এটা ছিল ভাইয়া হু। যেহেতু এখানে অফ আছে, প্রিপোজিশনের পরে কি বলে এটাকে, হু হয়ে যায় হুম। সো যাই হোক, এটা সাবজেক্টিভ প্রোনাউন আর এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেহেতু এখানে এটা বাক্যের মাঝখান, বাক্য শেষ হয় নাই, মাঝখানে কি সাবজেক্টিভ প্রোনাউন হবে? দে হবে না, হচ্ছে না। কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। আর রিলেটিভ প্রোনাউন আছে অপশন ডি তে। তাহলে এখানটাতে কি হবে? অল অফ হুম, অল অফ হুম। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আমার আঙ্কেলের রয়েছে 3 জন ছেলে, অল অফ হুম, যাদের সবাই ওয়ার্ক ইন দ্য সেম অফিস, যাদের সবাই একই অফিসে কাজ করে। তাহলে বাক্যের মাঝখানে হয় যাদের, যাদের। আবার যদি এখানে ফুল স্টপ দেয়, দেখেন এটা দিয়ে আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায়, জাস্ট এখানে কমা জায়গায় ফুল স্টপ দিয়ে দেয়। ব্যাপারটা বোঝার ট্রাই করেন। এটা দিয়ে দুইটা প্রশ্ন আসে, একটা হচ্ছে কমা দিয়ে দেয়, একটা হচ্ছে ফুল স্টপ দিয়ে দেয়। তাহলে ফুল স্টপ দেওয়া মানে কিন্তু বাক্য শেষ, এখানে নতুন বাক্য শুরু হয়েছে, আর নতুন বাক্যের শুরুতে আবার রিলেটিভ প্রোনাউন হয় না, তখন কি হবে? সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে তখন কি হবে? অল অফ দেখার দেয় ময়কার মধ্যে।
এখন বলেন ক্লিয়ার কিনা? তাহলে যদি কমা থাকে অল অফ হুম রিলেটিভ প্রোনাউন, যদি ফুল স্টপ থাকে নতুন বাক্য শুরু হয়েছে আর বাক্যের শুরুতে সাবজেক্টিভ প্রোনাউন হয় তখন হবে অল অফ দেম। দেম মানে কিন্তু দে, কিন্তু ওই অফ প্রিপোজিশন থাকার কারণে দেটা দেম হয়ে গেছে। আপনি চাইলে বলতে পারেন দে ওয়ার্ক ইন দ্য সেম অফিস, অথবা অল অফ দেম ওয়ার্ক ইন দ্য সেম অফিস। ভাই ক্লিয়ার কিনা একটু বলতে হবে প্লিজ, এবং সুপার ক্লিয়ার কিনা? জীবনে তো অনেকবার পড়েছেন, কিন্তু আজকের মতো এভাবে কি কখনো পড়েছেন? এভাবে কি কখনো ক্লিয়ার হয়েছে? একটু জানাবেন মেহরবানি করে। এই জন্য ভাইয়া বলি যে ক্লাসগুলি অবশ্যই নিজে মন দিয়ে করবেন, নোট করবেন, এবং প্রচুর পরিমাণে শেয়ার মেনশন করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? ক্লিয়ার? মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। তাহলে এই ব্যাপারটা আমরা আসলে পড়েছি আগে, কিন্তু এমনভাবে আর কখনো পড়া হয়নি। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। টেল মি ড্যাশ দ্যাট, এটাও কিন্তু বিসিএস এ আসছিল 24তম। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেফারেন্স দিয়ে পড়াচ্ছি। তো এখানে ছোট্ট একটা সূত্র মাথায় রাখলে আপনি খুব দ্রুত আনসার করতে পারবেন। দেখেন, হু যদি হয় বাক্যের মাঝখানে, হু যদি পয়, হু এর পর সরাসরি আপনার হয় ভার্ব হয়, হু এর পর সরাসরি কি হয়? ভার্ব হয়। আবার যদি হুম হয় তখন কি হবে? আগে সাবজেক্ট হয় তারপরে ভার্ব হয়, আগে সাবজেক্ট হয় তারপরে ভার্ব হয়। উদাহরণ কি? আই নো দ্য বয় হু ইজ রেগুলার, আই নো দ্য বয় হু ইজ ভার্ব রেগুলার। আবার যদি হয় হুম হয় তখন সাবজেক্ট প্লাস ভার্ব হয়। ঠিক আছে না? ধরেন আই নো দ্য বয় হুম ইউ লাভ, আই নো দ্য বয় হুম ইউ লাভ। ব্যাপারটা বুঝতেছেন কিনা? আমি উদাহরণ দিলাম আর কি, আই নো দ্য বয় হুম ইউ লাভ। ঠিক আছে? তাহলে হুম থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব, আর হু থাকলে সরাসরি ভার্ব হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, তাহলে হুম এর পর সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু এখানে সরাসরি ভার্ব দিচ্ছে, কাটা। হুম এর পর সরাসরি ভার্ব হয়। আচ্ছা, দ্যাট টোল্ড ইউ, দ্যাট টোল্ড কই গেল? ওকে, সো দ্যাট টোল্ড ইউ এটাও হচ্ছে না, টোল্ড ইউ এটাও হচ্ছে না। হু এর পরে সরাসরি ভার্ব হয়, এই যে হু এর পরে সরাসরি ভার্ব হয়। সো হু হচ্ছে হু আর টোল্ড হচ্ছে ভার্ব। সো আনসার হবে সি। টেল মি হু টোল্ড ইউ দ্যাট, আমাকে বলো কে তোমাকে এটা বলেছে, আমাকে বলো কে তোমাকে এটা বলেছে। ভাই ক্লিয়ার কিনা? শুধুমাত্র এবং শুধুমাত্র এই দুইটা সূত্র দিয়ে আপনি অনেক প্রশ্ন সলভ করতে পারবেন, শত শত। হু এর পরে সরাসরি ভার্ব হয়। সবাই স্ট্রাকচারটা একটু লিখেন না, আমি বারবার বলি কেন, লিখলে মনে থাকে। খাতায় লিখেন এবং কমেন্টও লিখেন, হু প্লাস ভার্ব আর হুম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। চাইলে উদাহরণগুলো লিখতে পারেন। আই নো দ্য বয় হু ইজ রেগুলার, আমি সেই ছেলেটাকে চিনি যে রেগুলার, নামাজ ঠিক মতো পড়ে, পড়াশোনা ঠিক মতো করে। আবার আরেকটা বাক্য লিখেন, আই নো দ্য বয় হুম ইউ লাভ, আমি সেই ছেলেটাকে চিনি যাকে তুমি ভালোবাসো। আশা করি ক্লিয়ার। তারপর দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা পরীক্ষায় আসছে নাকি? অনেকবার আসছে না, তাই না? অনেকবার মানে অনেকবার আসছে। দেখেন কতবার আসছে, অথচ প্রশ্নটা আমারই কঠিন না, বরং অনেক সহজ। বলা হচ্ছে আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট, আমি তুমি এবং সে, বা তুমি আমি এবং সে উপস্থিত। আচ্ছা বলেন তো, ক্লাসে উপস্থিত থাকা অথবা উপস্থিত থাকা এটা কি দোষ নাকি নর্মাল কথা? কে বলতে পারবেন? উপস্থিত থাকা এটা কোনো দোষ না। ক্লাসে উপস্থিত থাকা, নামাজে উপস্থিত থাকা, তাই না? যেমন আপনারা আজকে ক্লাসে সবাই উপস্থিত, আলহামদুলিল্লাহ, সেটা দোষ না, নর্মাল কথা। আর নর্মাল কথা হলে যেন কি হয় মনে আছে? নর্মাল কথা হলে কি যেন হয়? 231 নাকি? ওকে, 231 মানে ইউ হি অ্যান্ড আই, এরকম কিছু মনে হয়, তাই না? 231 মানে ইউ হি অ্যান্ড আই, 231 মানে ইউ হি অ্যান্ড আই, ইউ হি অ্যান্ড আই। তাহলে একটু খেয়াল করে দেখেন তো কোন অপশনে, অপশন এতে ইউ নাই, কাটা। ইউ কিন্তু শুরুতে থাকতে হবে, 231 মানে আগে ইউ থাকতে হবে। অপশন ডি তে আগে ইউ নাই, কাটা। এখানে ইউ আছে, এখানে ইউ আছে, খুব ভালো। এখানে হি আছে, এখানে হি আছে, খুব ভালো। এখানে আই আছে, এখানে আছে, খুব ভালো। 231 মিলা গেছে। আই এর সাথে তো এম হবে, তাই না বলেন? তো বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এই বোকামিটা করে, আই এর সাথে এম হবে মনে করে। আই এম জন্মের পর থেকে পড়তেছে আই এম আই এম আই এম আই এম স্টুডেন্ট, আই এম ব্যাককল। ওকে, সো আই এর সাথে এম হবে না। কেন ভাইয়া? কারণ এখানে সাবজেক্ট হচ্ছে 3 জন, একজন না। কজন ভাইয়া? সাবজেক্ট হচ্ছে 3 জন। সাবজেক্ট হচ্ছে ভাইয়া 3 জন। কজনে দেখেন? 1 জন, 2 জন, 3 জন। আর সাবজেক্ট যদি একজনের বেশি হয় তাহলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। তাহলে আনসার হবে বি নাকি? ইয়েস, ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। ভাই বোঝা যাচ্ছে কিনা? বুঝতেছে কিনা? পারতেছে কিনা ভাইয়া? বুঝতেছে কিনা? ক্লিয়ার? হ্যাঁ, মাশাআল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন? খুব সহজ একটা প্রশ্ন ছিল। সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, সেলফ থাকলে
রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। সেলফ আছে কোথায়? অপশন সি তে। সো অপশন সি ইজ দা কারেক্ট আনসার। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার? এখন বলেন যে 10টা প্রশ্ন সলভ করাইলাম, এই 10টা প্রশ্ন সলভিং কেমন লাগলো, এবং এই 10টা প্রশ্ন থেকে যদি পরীক্ষা আসে আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমাকে একটু জানাইতে হবে প্লিজ। এই 10টা প্রশ্ন থেকে যদি পরীক্ষা আসে আমরা কি পারবো ইনশাআল্লাহ? একটু জানাইতে হবে মেহেরবানি করে। এই প্রশ্ন সলভিংটা কেমন লাগলো এবং এই 10টা প্রশ্ন থেকে যদি পরীক্ষা আসে তাহলে আমরা পারবো কিনা ইনশাআল্লাহ একটু ভাইকে জানাবেন মেহেরবানি করে, ঠিক আছে? একটু সবাই একটু দ্রুত কমেন্টে জানান কি অবস্থা, আপনাদের উন্নতি হয়েছে? এভাবে পড়তে থাকলে কি আমরা পারবো ইনশাআল্লাহ? না পাইলে যাবো কোথায়? না পারার কোনো প্রশ্নই ওঠে না। পারবো মানে পারবো ইনশাআল্লাহ, তাই না বলেন? ওকে, পারবো ইনশাআল্লাহ। তাহলে এই 10টা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য আসলে এটা পড়াইলাম আগে। এখন কিন্তু আমাদের ক্লাস শুরু হয় নাই, মানে আমি তো বলছি আপনাদেরকে যে আমি পেইড বেচে যেমন করে পড়াই, আমি আপনাদের সাথে কি বলে 2 নাম্বারই করতে পারবো না। একেবারে হুবহু পেইড বেচের মতো অথবা পেইড কি বলে মানে পেইড বেচে যতটুকু এফোর্ট দিয়ে থাকে ততটুকু এফোর্ট দিয়ে পড়াবো। সো আমি মাত্র ক্লাস শুরু, মানে এখন শুরু হয় নাই আমাদের ক্লাস, এখন শুরু হবে। এতক্ষণ পর্যন্ত আমরা বিগত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসা প্রশ্নগুলি সলভ করে দেখাইছি। এখন আমরা আজকে ক্লাস শুরু করব। মানে হ্যাঁ, ক্লাস কি করবেন নাকি শেষ করে দেবো একটু বলেন? ক্লাস কিন্তু শুরু হয় নাই, এখন শুরু হবে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে অনেকেই দেখি ক্লাসে নাই, আরেকটু 10 সেকেন্ড সময় ব্যয় করে আরেকটু শেয়ার মেনশন করে দেন, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমাকে একটু জানান আমরা কি প্রোনাউন পড়াই দিব? ক্লাস কিন্তু শুরু হয় না, জাস্ট বিগত বছরে কয়েকটা প্রশ্ন সলভ করাইছি যেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বারবার আসে। কোনোভাবে যদি আবার পরীক্ষা চলে আসে আমাদের ভাই বোনদের জন্য মিস না হয়, আপনারা যেন অবশ্যই পারেন, সেই জন্য এই প্রশ্নগুলি আমি সলভ করে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে আপনারা অবশ্যই পারবেন। এখন আমাকে বলেন আমরা কি প্রোনাউন শুরু করব? এখানে প্রোনাউনের ব্যাপারে কিন্তু অনেক পড়াশোনা আছে। এই যে প্রোনাউন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। আমাকে একটু জানান আমরা কি পড়াই দিব? একদম বেসিক থেকেই পড়াই দিব নাকি বেসিক থেকে পড়াই দিব কিনা? যদি চান তাহলে শেয়ার করতে হবে ভাই, আমার সাথে রাগ করবেন না। কারণ আমরা আসলে যেহেতু ফ্রিতে সার্ভিস দিচ্ছি, এবং আপনারা খেয়াল করেছেন এই সকালবেলা আমরা এমনিতেই মোটামুটি সারা রাত কাজ করতে হয়, তারপর আবার সকালবেলা হচ্ছে ক্লাস নেওয়া, এটা যে আমাদের উপর যে কি পরিমাণ পরিশ্রম হয় সেটা হয়তো আপনি টিচার হইলে আপনি বুঝবেন। এখন হয়তো আপনাকে বলে কেউ বোঝানো কষ্ট, মানে বোঝানো যাবে না। তো আমাকে একটু জানান, যদি চান তাহলে আবার একটু শেয়ার মেনশন করে দেন সবাই, তাহলে আমরা একদম বেসিক থেকে পড়াই দেবো ইনশাল্লাহ। ক্লাসে 700 হয়ে যাক, ঠিক আছে ইনশাল্লাহ? চলেন আমরা একটা টার্গেট নেই, 550 তো অলরেডি আছে, সবাই একটু মিলে যদি শেয়ার টেয়ার করি অটোমেটিক্যালি 700 হয়ে যাবে, 700 পার্টিসিপেন্ট হয়ে যাক, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমরা বেসিক থেকে পড়াই দিব, নাহলে থাক আজকের ক্লাস। আপনার যদি শেয়ার করতে কষ্ট হয় তাহলে কি করবো বলেন? এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, অনেক গুরুত্বপূর্ণ মানে অনেক। আপনি সারা জীবনে প্রোনাউন সম্পর্কে যা পড়েছেন হয়তো আজকে হয়তো পরিপূর্ণতা পাবে। একটু দ্রুত সবাই শেয়ার মেনশন করে দেন ইনশাল্লাহ, তাহলে আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, অনেকেই শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ। তাহলে আমি পড়াই দিচ্ছি, সমস্যা নাই। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ড, অর্থাৎ সহজ ভাষায় আমি এটা আমার কথা, মানে বইয়ের কোনো কথা না, এটা আমি নিজে বানাইছি। সেটা হচ্ছে বাক্যে যার বসার কথা সে না বসলে বা যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। এটা আমার বানানো সংজ্ঞা। আমার কথা কি বুঝতেছেন? আমি বেশিরভাগ সময় চেষ্টা করি বই থেকে বের হয়ে যেতে, কারণ বইয়ের মধ্যে অনেক কঠিন কঠিন লেখা। তো বইয়ের থেকে বের হয়ে নিজের মনের মাধুরী হিসেবে পড়ানোর চেষ্টা করি আমি। এটা হচ্ছে আমার একটা বিশেষত্ব বলতে পারেন। তো এইটা হচ্ছে আমার নিজের বানানো সংজ্ঞা, এবং মজার ব্যাপার হচ্ছে এই সংজ্ঞাটা আপনাদের এত ভালো লাগবে, বা এটা এত বাস্তবসম্মত একটা সংজ্ঞা, ব্যাপারটা যদি একটু খেয়াল করেন তাইলে বুঝবেন। আমি কি বললাম? যার বসার কথা সে যদি না বসে এবং যে বসলে চেনা যায় না। একটু সবাই খাতায় লিখেন এই কথাটা। এই কথাটা সবাই খাতায় লিখেন। ওকে, যার বসার কথা সে না বসলে অথবা যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, রহিম ইটস রাইটস, রহিম ভাত খায়। তাহলে এখানে কে ভাত খায় এটা কিন্তু চেনা যাচ্ছে, কে খায়? রহিম খায়। সো যদি চেনা যায় তাহলে সেটা নাউন। ওকে, খেয়াল করে দেখেন, পরক্ষণে আবার বলা হচ্ছে এই যে এখানে কে ভাত খায় চেনা যাচ্ছে, রহিম খায়, তাই এটি নাউন। আবার পরক্ষণে বলা হচ্ছে হি ইটস রাইস, সে ভাত খায়। এখন বলেন তো সে বলতে কে? মানে হুট করে যদি আপনাকে বলে, শুধু যদি এটা বলে হি ইটস রাইস, সে ভাত খায়, আপনি জিজ্ঞাসা না কে খায় বেটা? আরে সে খায়। বেটা কস না কে খায়? আরে কইলাম না বেটা সে খায়। তো সে খায় সারা জীবন বললেও মানুষে বুঝবো না যে কে খায়। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তো এই হচ্ছে ফ্যাক্ট।
এই যে হি বলার কারণে কিন্তু আমরা চিনতেছি না, আসলে এখানে হি না, এখানে বসার কথা ছিল রহিম, জাস্ট আমরা রহিমকে না বসে আমরা হি বসাইছি, এই জন্য আমরা চিনতে পারছি না। আর এই কথাটাই আমরা বলছিলাম যে যার বসার কথা সে না বসলে, বসার কথা ছিল এখানে রহিম ইটস রাইট, কিন্তু যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না, যেমন হি বসার কারণে কিন্তু আমরা চিনতেছি না, এই চেনা যায় না, তখন সেটাকে বলা হয় প্রোনাউন। ক্লিয়ার কিনা একটু বলেন, এই প্রোনাউনের এই সংজ্ঞাটা কেমন লাগলো? যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে প্রোনাউন মূলত কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। এবং মজার ব্যাপার হচ্ছে এই বেসিক জায়গাটা থেকেও পরীক্ষা প্রশ্ন আসছে, আমি দেখাই দিই। দেখেন এই যে নাউনের পরিবর্তে যে বসে তাকে প্রোনাউন বলে, এই কারণে প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ড, বিকল্প বা বদলি শব্দ বলা হয়, বা প্রতিস্থাপিত শব্দ বলা হয়, সাবস্টিটিউটিং ওয়ার্ড। এবং এই বেসিক অংশটুকু থেকেও কিন্তু পরীক্ষা প্রশ্ন আসছে। দেখেন আসছে কিনা, এই ওয়ার্ড দ্যাট টেকস দ্য প্লেস অফ এ নাউন, পৃথিবীতে নাউনের জায়গা দখল করার একমাত্র ক্ষমতা কার? প্রোনাউনের। এই যে পূবালী ব্যাংকে আসছে, দেখছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আসছে, একদম বেসিক জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে নাউনের জায়গাটা কে দখল করে ভাইয়া? প্রোনাউন। আবার দেখেন আরেকটা প্রশ্ন আসছে, এই যে ঘুরাই দিছে, একটু আগে যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটাকে জাস্ট উল্টাই দিছে, তখন বলছে নাউনের জায়গা কে দখল করে, আর এখন জাস্ট বলে দিছে যে প্রোনাউন কার জায়গা দখল করে। প্রোনাউন টেকস দ্য প্লেস, প্রোনাউন জায়গা দখল করে অফ কার? নাউনের। ক্লিয়ার? আচ্ছা, পার্টিসিপেন্ট কমে গেলে কিন্তু ক্লাস করাইতে ভালো লাগে না, হ্যাঁ, ক্লাসের মধ্যে মোটিভেশন কমে যায়, তখন ক্লাস মানে বাজে হয়ে যায়। এই জন্য পার্টিসিপেন্ট যেন না কমে, সেটার জন্য আপনারা কিন্তু সদা সব সময় মানে কি বলে এটাকে, মানে অতন্ত্র প্রহরীর মতো জাগ্রত থাকবেন। তার মানে যখনই দেখবেন পার্টিসিপেন্ট কমতেছে তখনই আবার আরেকটু শেয়ার করে দেবেন, আরেকটু মেনশন করে দেবেন, তাহলে দেখবেন পার্টিসিপেন্ট আবার বেড়ে যাবে ইনশাল্লাহ। কেমন? 500-র উপরে যেন অলওয়েজ পার্টিসিপেন্ট থাকে মিনিমাম। ওকে, তারপর দেখেন এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড, এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড। দেখছেন প্রশ্নটা 3 ভাবে ঘুরে আসছে। তাহলে বিকল্প বা প্রতিস্থাপিত শব্দ কাকে বলা হয়? প্রোনাউনকে। ইয়েস, প্রোনাউনকে। আশা করি বেসিক জায়গাটুকু ক্লিয়ার। প্রোনাউন 8 প্রকার, এটা আমরা সবাই জানি। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন আবার কি জিনিস? অর্থাৎ ব্যক্তিগত যেই প্রোনাউনগুলি রয়েছে অথবা ব্যক্তিকে কেন্দ্র করে যে প্রোনাউনগুলি রয়েছে এগুলিকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। উদাহরণ রয়েছে এখানে আই, মাই, মাইন, উই, আস, আওয়ার, হি, হিম, এগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, হি অ্যান্ড আই আর ওয়েল। সবাই মনে করে আই এর সাথে এম হবে, পরীক্ষায় কিন্তু অপশনে এম থাকবে, কিন্তু আমরা এম আনসার করবো না। হি অ্যান্ড আই মানে হচ্ছে এখানে দুইজন, একজন হচ্ছে হি, একজন আই, তাহলে দুইজন হলে তো অবশ্যই ভার্বটা প্লুরাল হবে। আবার আসছে হাবিব এন্ড আই স্টেড হোম, হাবিব এন্ড আই স্ট্রেট হোম। ও আবার আসছে দেখেন হাবিব এন্ড আই ওয়েন্ট আউট, এটা প্রাইমারি পরীক্ষা আসছিল 7 সালে। প্রশ্নটা সহজ কিন্তু পরীক্ষা আসছে, হাবিব এন্ড আই ওয়েন্ট আউট। ক্লিয়ার? ওকে, 2 নম্বর রয়েছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন এন্ড এমফেটিক প্রোনাউন। সো অনেকে এটা গোলায় ফেলে, কোনটা রিফ্লেক্সিভ কোনটা এমফেটিক আমরা অনেকেই বুঝতে পারি না। হ্যাঁ, তো তাদের জন্য সহজ করে বলে দিচ্ছি, দেখেন একদম সহজ করে বলে দিচ্ছি, দেখেন খুব মনোযোগ দিতে হবে। সাবজেক্ট কর্তৃক কৃতকর্মের ফল সাবজেক্টের নিজের উপর পতিত হলে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তখন সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি একটু সহজ করে বোঝানোর ট্রাই করি। যেমন ধরেন এখানে উদাহরণ দেওয়া আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফেটিক প্রোনাউনগুলি দেখতে কিন্তু একই রকম, কিন্তু ব্যবহারটা ভিন্ন। যেমন ধরেন আই হেল্প মাইসেলফ, তাহলে আমি এখানে ভার্বের পরিবর্তে সমান সমান চিহ্ন দিব, তাহলে দেখেন সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হয় কিনা। আই মানেও আমি, মাইসেলফ মানেও আমি। অথবা আরো সহজ করে বললে আই হেল্প মাইসেলফ, আমি আমার নিজেকে সাহায্য করি, তাহলে এই হেল্পের ফলাফলটা কে ভোগ করছে? আমি নিজেই। অথবা আমি যদি বলি আই কিল মাইসেলফ, আমি আমার নিজেকে হত্যা করলাম, তাহলে এই হত্যার ফলাফলটা কে ভোগ করছে? আমি। অথবা আমি যদি বলি আই লাভ মাইসেলফ, আমি আমার নিজেকেই ভালোবাসি, তাহলে ভালোবাসার ফলাফলটা কে ভোগ করছে? আমি। ব্যাপারটাকে বোঝা যাচ্ছে? অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, ঠিক আছে না, অথবা এই যে কাজটা সে করবে সাবজেক্ট, এই ফলাফলটা যদি সে নিজেই ভোগ করে, তখন এইটাকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন বা আরপি, রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে সাহায্যের ফলাফলটা সাবজেক্ট বা আমি নিজেই ভোগ করছি। ঠিক আছে ইনশাআল্লাহ। এটাও কিন্তু পরীক্ষা আসছিল, 17 সালে আসছিল, 9 সালে আসছিল। আচ্ছা, তারপরে দেখেন হি কিল্ড হিমসেলফ, সে তার নিজেকে হত্যা করে ফেললো। দেখছেন এই যে প্রশ্ন উদাহরণটা বুঝতেছেন ভাইয়া? এই ভার্বের পরিবর্তে সমান সমান চিহ্ন দিবেন, সমান সমান। তাহলে হি মানে যে, হিমসেলফ মানেও কিন্তু সে, অথবা এই হত্যার ফলাফলটা সে নিজেই ভোগ করছে, সে নিজেই কষ্ট পাচ্ছে।
এই জন্য এটাকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি উইদিন 10 সেকেন্ড। ধরেন আয়নার সামনে গেলে কাকে দেখা যায়? আমি যদি আয়নার সামনে যাই কাকে? আমার মাকে দেখা যায় না বাপকে? অফকোর্স আমাকেই দেখা যায়। এই জন্য আমরা আয়নাকে বলি রিফ্লেক্সিভ মেটাল, অর্থাৎ প্রতিফলিত বস্তু, অর্থাৎ যেটা থেকে প্রতিবিম্ব আসে বা নিজেকে দেখা যায়। কলম দিলে কলম দেখা যাবে, বই দিলে বই দেখা যাবে, আমি সামনে দাঁড়ালে আমাকে দেখা যাবে। এই জন্য আমরা আয়নাকে রিফ্লেক্সিভ মেটাল বলি। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এই যে ধরেন আমি এখানে এটার সামনে দাঁড়াইলাম, আমাকে কিন্তু দেখা যাচ্ছে না, আমি কিন্তু এটাকে আয়না বলবো না। বোঝার ট্রাই করেন প্লিজ। আমি ধরেন এটার সামনে দাঁড়াইলাম অথবা দেয়ালের সামনে দাঁড়াইলাম, আমাকে কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে আমি কি দেয়ালকে আয়না বলবো? এই বোর্ডটাকে কি আয়না বলবো? না। মানে আয়না বলতে, আয়না মানে রিফ্লেক্সিভ মেটাল। তাহলে রিফ্লেক্স তখনই হয় যখন নিজের দিকে ফিরে আসে অথবা নিজেকে দেখা যায় অথবা প্রতিবিম্ব হয়, প্রতিফলিত হয়। ঠিক সেম এখানে ভার্বের ফলাফলটা নিজের উপর পতিত হলে অথবা সাবজেক্ট অবজেক্ট একই জিনিস হইলে তখন আমরা সেটাকে বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? একটু খেয়াল করেন, সামনে গেলে আরো ক্লিয়ার হবে। সো সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হইলে রিফ্লেক্সিভ প্রোনাউন। আরো সামনে যাই। এখন দেখেন এমফেটিক প্রোনাউন এটা কি জিনিস আবার? এমফেট মানে হচ্ছে জোর প্রদান করা। তার মানে এমফেটিক প্রোনাউন বলতে বোঝায় আসলে জোর দেওয়া, যে প্রোনাউনটা দিয়ে জোর দেওয়া বোঝায়। দেখেন, এই দেখেন উদাহরণ দিচ্ছি তাহলে সহজে বুঝে আসবে। এই দেখেন, আই লাভ ইউ, এটা একটা নর্মাল কথা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু যখন এমফেটিক প্রোনাউন ব্যবহার হয় তখন বাক্যের অর্থটা কি হয় দেখেন, আই মাইসেলফ লাভ ইউ। সো যেই প্রোনাউনের পরে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহৃত হবে, যেই প্রোনাউনের পরে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহৃত হবে, মানে এই এমফেটিক প্রোনাউনটা ব্যবহৃত হবে, তার সাথে একটা বাংলা রশ্মি যুক্তই হবে, মানে জোর প্রদান করবে। আই মাইসেলফ লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, আর কেউ ভালোবাসে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা? এখানে ভালোবাসার ফলটা কিন্তু আমি পাচ্ছি না, অন্য কেউ পাচ্ছে। রিফ্লেক্সিভ প্রোনাউন তখন হয় যখন ভালোবাসার ফলটা নিজে পাওয়া যায়, কর্মের ফলটা নিজে পাওয়া যায়। আর এমফেটিক প্রোনাউন তখন হয় যখন কর্মের ফলটা নিজের উপর না পতিত হয়, অন্যের উপর পতিত হয়। যেমন আমি কি বলছি যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসাটা কিন্তু আমার উপর আসছে না, তোমার উপর চলে গেল বা অন্যের উপর চলে যাচ্ছে। এবং এখানে রশ্মি প্রত্যয় যুক্ত করে কিন্তু জোর বোঝানো হয়, আমি তোমাকে চাই, মানে দুনিয়া সবাইকে দিলে হবে না, তোমাকেই লাগবে, নাহলে মরে যাবো। হয় না অনেক সময়? এত সুন্দর সুন্দর ধরেন মেয়ে তার সামনে নিয়ে আসে বা ছেলে কাউকে বিয়ে করবে না, ওই যে ওইটাকে বিয়ে করবে। ব্যাপারটা অনেকটা এরকম, অর্থাৎ জোর প্রদান করা হয় এখানটাতে। আরো উদাহরণ দেখেন, আই লাভ ইউ ইউরসেলফ, তাহলে ইউর পরে এই এমপেটিক প্রোনাউন যুক্ত হয়েছে, তাহলে ইউর সাথে কিন্তু একটা রশ্মি যুক্ত হবে। উদাহরণ দেখেন, এই যে আমি, ইউ মানে তোমাকে, তোমাকেই ভালোবাসি, আর কেউ কে না। ঠিক আছে না? পৃথিবীর সব সুন্দরী মেয়ে এনে দিলে আমার চলবে না, আমি মরে যাবো, তোমাকেই লাগবে। ভাই বোঝা যাচ্ছে কিনা একটু বলবেন। তাহলে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু ভিন্ন ব্যক্তি। সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে ইউ। সাবজেক্ট অবজেক্ট কিন্তু ভিন্ন ব্যক্তি। তাহলে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি মানে রিফ্লেক্সিভ, ভিন্ন ব্যক্তি মানে এমফেটিক। আর উদাহরণ, আই মাইসেলফ, তাহলে আই এর সাথে একটা রশ্মি যুক্ত হবে, আই মাইসেলফ মেট দ্য প্রেসিডেন্ট, আমি নিজেই বা আমি প্রেসিডেন্টের সাথে দেখা করেছি। আই মাইসেলফ ডিড দ্য জব, আমি নিজেই কাজটা করেছি বা আমি কাজটা করেছি। এগুলি পরীক্ষা আসছে, কিন্তু আমি বগিসগি করতেছি না। খেয়াল করে দেখেন, এই যে উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্ম, সবগুলি পরীক্ষা বিগত বছরে আসা প্রশ্ন পড়াচ্ছি, নিজে থেকে কিন্তু বানায় পড়াচ্ছি না। আচ্ছা, মাশাআল্লাহ। একজনে বলছে যে আমার ফোনের গ্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? হ্যাঁ ঠিকই বলছেন, ফোনের গ্লাসে বিশেষ করে মেয়েরা এটা করে, এই কি বলে ইউনিভার্সিটিতে গেলে বা কলেজে গেলে একটু দেখে, মানে ফোনের গ্লাসে দেখে যে আসলে লিপস্টিক ঠিক আছে কিনা, চুল টুল ঠিক আছে কিনা, তাই না? ওকে, চলেন সামনে যাই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা খুবই সহজ এবং এটা এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে দুইটা, কি কি? দিস দ্যাট, দিস দ্যাট, দিস দ্যাট। এগুলি প্লুরাল আছে, দিসের প্লুরাল হচ্ছে THESE, দিস, আর এটার প্লুরাল হচ্ছে, দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। ঠিক আছে? আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দিস ইজ মাই পেন। এই যে দিস বা এই প্রোনাউনগুলির পরে যখন ভার্ব থাকে, প্রোনাউনের পরে যখন ভার্ব থাকে তখন এরা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডিপি। ঠিক আছে? আবার বলি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যখন ভার্ব থাকে তখন তারা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। এই যে দ্যাট ইজ, এই যে ইজ হচ্ছে ভার্ব, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ডিপি। কিন্তু খেলাটা হচ্ছে এইখানে, একটু খেয়াল করে দেখেন, কোথায় যেন, এই যে এখানটাতে, এই যে উদাহরণ। সো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যখন নাউন থাকে, কি থাকে ভাইয়া? নাউন থাকে, তখন কিন্তু সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকে না, তখন তার নামটা হয়ে যায় DA, মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ নাউনের পূর্বে বসে, এটা আমরা আগে বলেছিলাম, কার কার মনে আছে? নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের।
তার মানে নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সে যে বসুক, পৃথিবীর যে বসুক নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন আমি আরো উদাহরণ দিই, আমি যদি বলি এখানে সাম ম্যান, সাম অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি যদি বলি গুড ম্যান, গুড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি যদি বলি ব্যাড ম্যান, ব্যাড অ্যাডজেক্টিভ। এখানে আপনি যাকে বসান, আমি যদি বলি ফিউ ম্যান, ফিউ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি বলবেন এখানে, মানে যা বসাই দেন, এখানটাতে আপনি যা বসাই দেন নাউনের পূর্বে বসে যে নাউনকে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই বুঝতেছে, আলহামদুলিল্লাহ, গুড। চলেন এই যে আরো উদাহরণ, এই যে দিস ইজ আ গুড ম্যান। দেখছেন, এই যে ভাই খেয়াল করে দেখেন, সেম জিনিস ভাই, এখানে দিস, এখানেও দিস। এখানে দিস হচ্ছে ভাইয়া নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, কারণ তারপরে নাউন আছে, আর এখানে দিস হচ্ছে নিঃসন্দেহে প্রোনাউন, কারণ তারপরে ভার্ব আছে। তাহলে ভার্ব থাকলে সেটা প্রোনাউন হবে, আর যদি নাউন থাকে তারপরে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ভাইয়া ক্লিয়ার কিনা একটু জানাইতে হবে, সুপার ক্লিয়ার কিনা, সুপার ডুপার ক্লিয়ার কিনা। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত 534 জন ভাই বোন আমাদের সাথে ক্লাস দেখছেন। আমি দেখি শেয়ার কজনে করছে। আমার বলার কিছু নাই, অনেক ধন্যবাদ, খুশি হইলাম অনেক, সত্যিই মনটা জোড়াই গেল। আপনাদের জন্য অনেক দোয়া, আল্লাহ যেন আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক সুন্দর রাখেন। থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, 600 মিলাই ফেলেন। আচ্ছা আচ্ছা, ইনডেফিনিট প্রোনাউন এটা কি জিনিস আবার দেখেন। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। এই প্রোনাউনকে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝায়। যেমন ধরেন সামওয়ান, সামবডি। এটা একটু সহজ করে বলে দিচ্ছি, মনে রাখবেন। সামওয়ান, সামবডি, সামথিং। এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। নো ওয়ান, নোবডি, নাথিং। এনিওয়ান, এনিবডি, এনিথিং। সাম, মেনি, অল, ওয়ান, নান, এনি। এগুলি হচ্ছে ভাইয়া ইনডেফিনিট প্রোনাউন। এদেরকে দিয়ে কখনো নির্দিষ্ট বোঝায় না, অনির্দিষ্ট বোঝায়। যেমন ধরেন একটা বিষয় খেয়াল করেন, আমি যদি বলি সামবডি কাম টু মি, ক্লাসে আপনি বললেন আগে সামবডি কাম টু মি, ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন যে কেউ একজন আসো। কে আসবে? কে আসবে বলেন? কেউ আসতে পারবে? মানে সবাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে যে কাকে ডাকলো স্যার, কাকে ডাকলো স্যার, কাকে ডাকলো স্যার, কাকে ডাকলো। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? মানে এইগুলি বললে বোঝা যায় না আসলে কাকে বুঝছে, এই জন্য এদেরকে বলা হয় অনির্দিষ্ট প্রোনাউন। এই জন্য এদেরকে কি বলা হয় ভাইয়া? অনির্দিষ্ট প্রোনাউন। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, এই দেখেন, ও মজা, সুন্দর একটা প্রশ্ন আসছে দেখেন। উপজেলা শিক্ষা অফিসারে আসছে, অনেকবার আসছে, এগুলি প্রশ্ন অনেকবার আসে। ওয়ান অফ মাই, এই যে ওয়ান অফ পেয়ে গেছি আমরা। ওয়ান অফ মাই বেস্ট, নাউনটা প্লুরাল আছে কিনা? আছে। ভার্বটা সিঙ্গুলার আছে কিনা? আছে। ভাই ক্লিয়ার? বুঝতেছেন? এই তাহলে ওয়ান অফ থাকলেই দেখবেন নাউনটা প্লুরাল কিনা, ভার্বটা সিঙ্গুলার কিনা। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না। এটা একটা ইমানি কথা, ইমানি কথা বললে ইমান বাড়ে। আচ্ছা, এনি প্লাস নাউন এভাবে ব্যবহৃত হলে তা অ্যাডজেক্টিভ হবে। এটা নতুন কথা না পুরান কথা আমাকে কইতে হবে সবাই। একটু আগে কি বুঝাইলাম? নাউনের আগে যে বসুক পৃথিবীতে সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। সো এনি ম্যান, এটা নতুন করে বলার কি আছে যে অ্যাডজেক্টিভ হবে? এনি ম্যান হোক, দিস ম্যান হোক, দ্যাট ম্যান হোক, ঠিক আছে না? সাম ম্যান হোক, গুড ম্যান হোক, ব্যাড ম্যান হোক, এখানে যা বসুক নাউনের পূর্বে বসে যেটাই নাউনকে মডিফাই করে সেটাই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে না? তো এই সিস্টেমে যদি পড়েন তাহলে একটা পরে হাজারটা আনসার করতে পারবেন। ভাই যে সিস্টেমটা বলতেছে, এই সিস্টেমে পড়লে আপনি একটা পরে হাজারটা আনসার করতে পারবেন। কি পড়বেন? যে নাউনের পূর্বে যেই বসুক না কেন, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এখানে আপনি যাকে বসাই দেন সে অ্যাডজেক্টিভ। জাস্ট একটা ক্লু দিয়ে আপনি অনেক প্রশ্ন আনসার করতে পারবেন। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। এগুলি বাক্যের প্রথমে বসে। কোথায় বসে ভাইয়া? প্রথমে বসে। উদাহরণ, হু, হুজ, হুম, হুইচ। যেমন ধরেন হু ইজ হি, বাক্যের শুরুতে আছে হোয়াইজ, অফ, হোয়াট, হুম। সো এই প্রোনাউন গুলি যখন বাক্যের শুরুতে থাকে তখন তাদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখব। কেন দেখব? কারণ হচ্ছে মানে ক্লাসের কোনো একটা পর্যায়ে এসে আপনি হুট করে ডিসিশন নিতে পারেন না যে আমি আর করব না। আপনি শেষ পর্যন্ত দেখবেন, কারণ কোন সময় যে কোন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি, কোন গুরুত্বপূর্ণ কথা বলে ফেলি আর সেটা পরীক্ষা চলে আসে, আমি বারবার বলতেছি সেটা আমি নিজেও জানি না, আল্লাহ ভালো জানেন। এই জন্য শেষ পর্যন্ত করলে হয় কি, ক্লাসে পুরোপুরি বেনিফিটটা পাওয়া যাবে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন। এই প্রোনাউন দুইটি বাক্যের মাঝখানে রিলেশন বা সম্বন্ধ বুঝিয়ে দেয়া, এগুলি বাক্যের মাঝে বসে, এটা তো বুঝতেছি, আমরা জানি। অর্থাৎ এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলি যখন বাক্যের মাঝখানে বসে তখন তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। মাঝখানে বসে দুইটা সেন্টেন্সের মধ্যে রিলেট করে বা সম্পর্ক তৈরি করে। যেমন ধরেন এই যে দেখেন, শুরুতে যখন ছিল তখন হয়ে গেল ইন্টারোগেটিভ, এখন বাক্যের মাঝখানে আছে এখন হয়ে যাবে রিলেটিভ। এখন বাক্যের মাঝখানে আছে এখন হয়ে যাবে রিলেটিভ। বাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা?
দেখছেন এগুলি পরীক্ষা প্রচুর আসে, দেখছেন রূপালী ব্যাংকে আসছে, এই যে বিসিএস এ 10তম বিসিএস এ আসছে, প্রচুর আসে। আপনার ক্লাস না করে যাবেন কোথায়? ক্লাস আপনাকে করতেই হবে। ক্লাস রেকর্ড থাকবে না, ঠিক আছে? ক্লাস রেকর্ড থাকবে না, এই জন্য অবশ্যই লাইভ করতে হবে। পরে দেখার করলে পরে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? সেজন্য সবাই ক্লাসটা লাইভ দেখবেন, ঠিক আছে না? এটা পরামর্শ দিয়ে রাখলাম, উত্তম একটা পরামর্শ। আচ্ছা, গিভ দ্য ওয়ার্ক টু হুইভার লুকস আইডল। আচ্ছা, আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট, এই দেখছেন এই যে এটা কি রিলেটিভ প্রোনাউন, এটা কি রিলেটিভ প্রোনাউন, এগুলি আসছে কিনা পরীক্ষা দেখেন আপনি, আসতেছে? অবশ্যই লাইভ করবেন, কারণ ক্লাস রেকর্ড থাকবে না, পরে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে যেটা দিয়ে ভাগ করে দেওয়া বোঝায় বা ডিস্ট্রিবিউট করে দেওয়া বোঝায়। যেমন ধরেন ইচ অফ দেম ওয়াজ প্রেজেন্ট, তাদের প্রত্যেকেই উপস্থিত ছিল। ইচ, আইদার, নাইদার, এই তিনটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই তিনটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আই হ্যাড 2 eggs for breakfast and neither of them was fresh. Each of the 2 girls is to blame for the damage. So এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, রেসিপ্রোকাল প্রোনাউন, এই প্রোনাউনটা খুবই সহজ। আমি সহজ করে একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাহলে এখানে দুইটা বাক্য বলতে হইলো। অথবা আমি তোমাকে সাহায্য করি, তুমি আমাকে সাহায্য করো, সেখানে দুইটা বাক্য বলতে হইলো। এই কথাটা যেন দুই বাক্যে না বলে এক বাক্যে বলা যায়, এই জন্য আমার মনে হয় এই রেসিপ্রোকাল প্রোনাউনের আবিষ্কার হয়েছে। মানে আমরা চাইলে এটাকে এক বাক্যে বলতে পারি। কিভাবে? উই লাভ ইচ আদার, মানে আই লাভ ইউ অ্যান্ড ইউ লাভ মি, এই দুইটা বাক্যকে এক বাক্যে বলা যায় উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি। আই হেল্প ইউ অ্যান্ড ইউ হেল্প মি, এটা দুই বাক্যে না বলে এক বাক্যে বলা যায় উই হেল্প ইচ আদার, আমরা একে অপরকে সাহায্য করি। ভাই বোঝা যাচ্ছে কিনা ক্লাস? বোঝা যাচ্ছে? গুড, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে একটা মজার ব্যাপার বলে দিচ্ছি, যদি দুইজনের মধ্যে হয় তাহলে হচ্ছে তখন ইচ আদার হয়, আর যদি দুইজনের বেশি হয় তখন কিন্তু ওয়ান অ্যানাদার হয়। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? দ্য টু ব্রাদার্স লাভ ইচ আদার, দুইজন ভাই একে অপরকে ভালোবাসে। দ্য 3 sisters, তখন কিন্তু ওয়ান অ্যানাদার হবে। ভাই খেলা ক্লিয়ার কিনা? একটু বলেন, খেলা ক্লিয়ার, তাই না? এই 500 নিচে যেন না নামে, 500 নিচে যেন না নামে, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে ইচ আদার, দুইজন হইলে ইচ আদার, ঠিক আছে না ইনশাল্লাহ? আর দুইজনের বেশি হইলে ওয়ান অ্যানাদার। তাহলে দ্য 3 sisters লাভ ওয়ান অ্যানাদার। ক্লিয়ার কিনা? আশা করি এটা দিয়ে অনেক প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়। আশা করি কখনো ভুল হবে না ইনশাল্লাহ, কখনো ভুল হবে না ইনশাল্লাহ। অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনকে টিকে নির্দেশ করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এটি রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে বসে। দেখেন আজকের ক্লাসে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন জানতে পারতেছেন এবং যেটা আপনার মনে থাকবে অনেকদিন। ক্লাসে হয় কি সবার সাথে মিলেমিশে পড়তেছি তো আমরা, এখানে যেটা আমরা পড়বো আর আমি তো ধরাই দিচ্ছি, মনে থাকবে। আপনি বাসায় গেলে পড়তে পারবেন, কিন্তু অনেক সময় লাগবে, আপনার হয়তো মনেও থাকবে না। এই জন্য ক্লাসটা শেষ অবধি করবেন ইনশাল্লাহ, কেমন? ভালো হবে ইনশাল্লাহ, তাহলে আপনার টাইমটা সেভ হবে, এটা হচ্ছে বড় কথা। যাই হোক, তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট। এখানে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউনের আগে বসে। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? আমরা জানি হু। এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? কোথায় জানো? এই যে এখানে হু, আর দ্য জুরি ইজ গিভিং ইটস, এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে ধরেন ইস। আচ্ছা, এখন বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট কোনটা? অ্যান্টিসিডেন্ট অর্থ হচ্ছে পূর্ব নির্দেশিকা। কোথায় বসে? ঠিক রিলেটিভ প্রোনাউনের আগে। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে ভাইয়া হি, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় তাকে অ্যান্টিসিডেন্ট বলে। তাহলে হু দিয়ে কাকে বোঝাচ্ছে? হি, অথবা এই হু এর আগে কে আছে? হি। তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট কে বলতে পারবেন? হু এর আগে? ইয়েস, এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে শালি। ও সরি, এটা মনে হয় শেলি না? ও আচ্ছা সরি, শেলি বা শালি, যাই হোক। তো এই হু এর আগে এখানে শেলি বা শালি, এই শালি হচ্ছে ভাইয়া, এটা মজা করে বললাম আর কি, এই শালি হচ্ছে কি ভাইয়া? হু এর অ্যান্টিসিডেন্ট। আর এখানে অনেকে ভুল করবেন, অ্যান্টিসিডেন্ট কিন্তু সাধারণত নাউন বা প্রোনাউন হয়। অ্যান্টিসিডেন্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়, কিন্তু এখানে অনেকে ভুল করবেন। অনেকে বলবেন ভাইয়া এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে গিভিং। বেশিরভাগ বলতে আসলে 99% অথবা 99.99 স্টুডেন্ট এইটা ভুল করেন, বলে যে ভাই এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে গিভিং। না, গিভিং তো ভার্ব কখনো অ্যান্টিসিডেন্ট হয় না। তাহলে কোনটা হবে? এখানে বলা হচ্ছে দ্য জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টুডে, জুরিরা তাদের রায় প্রদান করছে আজকে। সো এখানে এই ইটস বলতে বোঝাচ্ছে আসলে জুরিদেরকে, সো এখানে এই অ্যান্টিসিডেন্ট হচ্ছে জুরি। এটা একটু ব্যতিক্রম ছিল, এই জন্যই বলছি যে ক্লাসটা মন দিয়ে করবেন, কারণ ক্লাসের কোন পর্যায়ে যে কোন গুরুত্বপূর্ণ জিনিস চলে আসে, কোন আনকমন জিনিস চলে আসে, এটা আসলে আমি নিজেও জানি না।
এই জন্য শেষ পর্যন্ত করবেন। এটা কিন্তু পরীক্ষায় আসলে ভুল করতেন না, রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, সত্যি করে মন থেকে বলেন যদি পরীক্ষা আসতে এটা ভুল করতেন কিনা। ভুল করতেন কি? বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, কয় যে ভাইয়া গিভিং হচ্ছে অ্যান্টিসিডেন্ট। গিভিং তো অ্যান্টিসিডেন্ট হতে পারে, এটা ভার্ব, নাউন বা প্রোনাউন হয়। সো এটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে এটা। এই জন্যই বলি যে ক্লাসগুলি একটু মন দিয়ে করবেন এবং শেষ পর্যন্ত করবেন ইনশাল্লাহ, কেমন? ঠিক আছে, তাহলে পার্সি শালী না, পিবি শালী। ওকে, অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব হয়, এটা তো আমরা জানি আলহামদুলিল্লাহ। ইট ইজ আই হু, অথবা ইট ইজ মানে ইজ হবে নাকি এম হবে। সো এটা আনসার করার জন্য আমরা বলেছিলাম যে রিলেটিভ প্রোনাউনটা কেটে দিবেন, তাহলে খুব দ্রুত আনসার করতে পারবেন। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে ইট ইজ আই, রিলেটিভ প্রোনাউন, এটা যদি কেটে দিলাম তার মানে এটা নাই। তাহলে আয়ের সাথে কি হয়? আয়ের সাথে অবশ্যই এম হয়। আয়ের সাথে কি হয়? এম হয়। তার মানে আনসার হবে এটা। ক্লিয়ার বাই? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, আমাদেরকে একজন কমেন্ট করে জানিয়েছেন, জি ভাইয়া এটা আসলেই পরীক্ষা আসলে ভুল করতাম। এই জন্যই ভাইয়া বলি যে ক্লাসগুলি শেষ পর্যন্ত করবেন ইনশাল্লাহ, কেমন? ওকে, হু এর ব্যবহার দেখছেন, আজকে ক্লাসে কিন্তু অনেক ইনফরমেশন শেয়ার করতেছি। হু এর ব্যবহার, হু শুধুমাত্র ব্যক্তিকে নির্দেশ করে। আই নো দ্য বয় হু ইজ দেয়ার, তাহলে বয় হচ্ছে মানুষ বা ব্যক্তি, এই জন্য হু দিয়ে কি বোঝায়? ব্যক্তিকে বোঝায়। আচ্ছা, তারপরে হুমের ব্যবহার, হুম আসলে হুমও ব্যক্তিকে বোঝায়, তবে হুম অবজেক্ট হিসেবে মানে অবজেক্টিভ প্রোনাউন হিসেবে কাজ করে। যেমন মিজানুর উইথ হোম, এই উইথ হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফ্রম বসে। অবজেক্টিভ ফ্রম বসে। হুইচ এর ব্যবহার, হুইচ সাধারণত ইতর প্রাণী, অচেতন বস্তু ও শিশুকে নির্দেশ করে। হি ওয়াজ রিডিং আ বুক, দ্য নেম অফ হুইচ, তাহলে এখানে হুইচ বলতে কাকে বোঝাচ্ছে? বইকে বোঝাচ্ছে। হ্যাঁ, সে একটা বই পড়তেছিল যেটার নাম আই হ্যাভ ফরগটেন, আমি ভুলে গিয়েছি, যেটার নাম আমি ভুলে গিয়েছি। কিরে 500 নিচে কমে গেছে? হ্যাঁ, লাইভে কিন্তু 500 নিচে চলে গেছে। 500 নিচে চলে গেলে কিন্তু মুড খারাপ হয়ে যায়। আচ্ছা, তাহলে ক্লাস শেষ করে দিব। আবার একটু শেয়ারটার মেনশন দিয়ে দেন, সবাই নিয়ে আসেন, নাহলে শেষ করে দিই ক্লাস। আচ্ছা, দ্যাটের ব্যবহার, দ্যাট দিয়ে সাধারণত মানুষকেও বোঝায়, বস্তুকেও বোঝায়, দুইটাই বোঝায়। আই ডোন্ট লাইক দ্য স্টোরিজ দ্যাট হ্যাভ আনহেভি এন্ডিংস, তাহলে এই দ্যাট বলতে আসলে কাকে বোঝাচ্ছে? স্টোরিজকে বোঝাচ্ছে। স্টোরিজ হ্যাভ আনহ্যাপি এন্ডিংস, অর্থাৎ সেই সব গল্প আমার ভালো লাগে না যেগুলির শেষে ছেঁকা থাকে। ছেঁকা মানে বুঝছেন, মানে যেগুলির থেকে হচ্ছে মিল থাকে না আর কি, মানে নায়ক নায়িকার মিলন হয় না, হয় নায়িকা মরে গেছে নাহলে নায়ক মরে গেছে, আর কিছু একটা হয় আর কি। হ্যাঁ, অর্থাৎ যেগুলির আনহ্যাপি এন্ডিং মানে শেষ, যেগুলির শেষটা ভালো হয় না, এই ধরনের গল্প আমার ভালো লাগে না। আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ ল্যান্ড মি, তাহলে দ্যাট মানে কাকে বোঝাচ্ছে ভাইয়া? বুককে। আমরা অনেক উদাহরণ দিলাম এবং বাস্তবসম্মত, বানায় না, বগি ঝগি না কিন্তু। এই যে পরীক্ষা আসছে, ইসলামী ব্যাংকে আসছে, সব বাস্তব, এই সব বাস্তব, সব বিগত। এই যে 25তম বিসিএসে আসছে, দেখা যায় 25তম বিসিএসে আসছে। ঠিক আছে, ওকে। তারপরে আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সবার মনের আশা পূর্ণ হয়েছে, তাই না ভাইয়া? দেখেন, আমি আসলে যারা পড়াচ্ছি প্রায় 1 ঘন্টা ধরে, বা 1 ঘন্টার বেশি হয়ে গেছে মনে হয় নাকি? আচ্ছা, 1 ঘন্টা 15 মিনিট, অথচ আপনারা বসে বসে ক্লাস করতে ক্লান্ত হয়ে গেছেন, তাহলে হবে? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার, এবং আমাকে জানান মেহেরবানি করে। আচ্ছা, তারপরে তো স্টুডেন্টরা ক্লান্ত হয়ে গেছে, বুঝছেন ভাইয়া? মোহাম্মদ সুজন ভাই। আচ্ছা, এতটা ইমিডিয়েটলি পড়ানোর চেষ্টা করেছি, তবু কিন্তু অনেকে ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাল্লাহ? বা যতটুকু বললাম ততটুকু থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাল্লাহ? একটু জানাবেন মেহেরবানি করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আমাদের পেইড ব্যাচ সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনাদের জন্য গুড নিউজটা জানাই দেই। গতকালকে বলেছিলাম, আমরা আসলে মানে অবাক হয়ে গিয়েছি, আমরা ভাবতেই পারি নাই যে এত সাড়া পাবো। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোর্স চলতেছে আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে 17তম নিবন্ধন পরীক্ষা। আপনারা জানেন যে ডিসেম্বরে, তো 17তম নিবন্ধন প্লাস প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং অন্যান্য নিয়োগের সর্বশেষ প্রস্তুতির জন্য ইভেন বিশেষ পরীক্ষার সার্কুলার দিবে এই মাসের 30 তারিখে। আপনারা হয়তো জেনে গিয়েছেন ব্যাপারটা, মানে আর হয়তো 15-16 দিন পরে, সে ফর এক্সাম্পল। তো এই বিশেষ পরীক্ষার জন্য মানে 80 থেকে 90% প্রস্তুতি হয়ে যায়। এই জন্য আমরা একটা পূর্ণাঙ্গ কোর্সের আয়োজন করেছি। হ্যাঁ, বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথের ফুল কোর্স করানো হবে, এবং এটার কোর্স ফি ধার্য করেছি আমরা মাত্র 2040 টাকা, এবং সেটা থেকেও আমরা এখন একটা বিশেষ অফার দিচ্ছি 1020 টাকায়। এখন ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। এবং আমরা একটা বিষয়ে খুব অবাক হয়ে গিয়েছি, আমরা ভাবতেই পারি নাই যে এত অল্প সময় এত বেশি রেসপন্স পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রচুর স্টুডেন্ট হচ্ছে আমাদের এই কোর্সটাতে এনরোল হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ।
সো গতকালকেও প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে, এর আগের দিনও হয়েছে, এবং আজকেও আশা করি অনেক ভাই বোন কোর্সটাতে এনরোল করবে, কারণ আমরা এটা নিশ্চয়তা দিচ্ছি যে যারা এই কোর্সটা করবে নিবন্ধন এবং প্রাইমারিতে তাদেরকে টিকানোর দায়িত্ব আমাদের। মাত্র 40 পাইলে নিবন্ধনে পাস, আপনারা সবাই জানেন। আর আমার ইংরেজিতেই মোটামুটি মিনিমাম তো 20 পাওয়া যাবে আল্লাহ চাইতে ইনশাল্লাহ, আল্লাহ যদি চান। ম্যাথে মিনিমাম 20 পাওয়া যাবে ইনশাল্লাহ আশা করি, যেহেতু মামিনুল স্যার ক্লাস নেবেন। তার মানে ম্যাথ এবং ইংরেজি দিয়েই আমরা 5 মার্ক উঠানো ট্রাই করবো, কথার কথা আর কি, আর বাকিগুলি তো আছে। এই জন্য আমার মনে হয় আপনাদের জীবনের শ্রেষ্ঠ কোর্স হবে এটা, নিবন্ধন এবং প্রাইমারি এবং অন্যান্য নিয়োগের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। আর বিসিএস সহ অন্যান্য পরীক্ষার মানে বিশেষ করে বিসিএস এর 80 থেকে 90% প্রস্তুতি হয়ে যাবে। সেই জন্য যারা আগেভাগে থেকেই একটু প্রিপারেশন নিয়ে রাখতে চাচ্ছেন, নিজেকে অ্যাডভান্স করে রাখতে চাচ্ছেন, যে কোনো পরীক্ষায় যাতে ফাইট করতে পারেন, এরকম যোগ্যতা অর্জন করতে চাচ্ছেন, চাইলে মাত্র 1020 টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি করে ফেলতে পারেন, কোর্সটা করে ফেলতে পারেন। আশা করা যায় অনেক ভালো কিছু হবে। আমি স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকার মতো ধার করে কোর্স করেছিলাম, তো আমার কিন্তু লস হয় নাই, বরং লাভ হয়েছে। এই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য আমার মনে হয় এইটুকু ইনভেস্ট করা যায়, তাই না? 4টা সাবজেক্ট, আমার একটা সাবজেক্ট পড়তে গেলেই ধরেন আমার পার্সোনাল কোর্সে ভর্তি হলে আপনার 1000 টাকা বা 1500 টাকা লাগবে, বা মামিনুল স্যারের ম্যাথ কোর্সের জন্য 1-1500 টাকা লাগবে। সো 4টা বিষয় মানে ধরেন মূলত কয় টাকা, 250 টাকা করে পড়তেছে হয়, তাই না? সো এটা আমরা এই জন্যই করেছি, কারণ অনেক ভাই বোনরা জানিয়েছেন যে ভাইয়া অল্প টাকার মধ্যে এমন একটা কোর্স রান করেন যাতে করে আমরা সবাই কোর্সটাতে এনরোল করতে পারি বা সহজেই কোর্সটাতে করতে পারি। এই জন্য আসলে এত মানে কম কোর্স ফিতে আসলে এই মহৎ কোর্সের আয়োজন করা। তো শুক্রিয়া যে আল্লাহ পাকের অনেক বেশি রেসপন্স পেয়েছি, যেটা আসলে ভাবার মতো না। অল্প সময়ের মধ্যে অনেক বেশি স্টুডেন্ট এডমিট হয়ে গিয়েছেন, গতকালকে অনেক রেসপন্স পেয়েছি। আশা করা যায় আজকেও হয়তো 100-200 স্টুডেন্ট এডমিট হয়ে যাবেন। তো যাই হোক, এডমিট হওয়ার জন্য যে নাম্বার রয়েছে, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল, এখানটাতে ইনবক্স করে মানে সেন্ড মানি করে আমাকে আমার ইনবক্সে স্ক্রিনশট দিবেন অথবা লাস্ট 3টা ডিজিট লিখে দেবেন, তাহলে আমি আপনাকে স্পেশাল সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আর এখানে না, কমেন্টে না, মেহেরবানি করে যারা এডমিট হতে যাচ্ছেন মেহেরবানি করে আমাকে সেন্ড মানি করে ইনবক্সে স্ক্রিনশট দিবেন। থাকেন তাহলে সবার জন্য অনেক অনেক দোয়া। হ্যাঁ, অনেক অনেক দোয়া রইল। দেখা হবে ইনশাল্লাহ। কালকে কিন্তু ম্যাথ ক্লাস হবে আবারও 6টা 30 ম্যাথ ফ্রি ক্লাস। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের পেড কোর্সে কিন্তু সব ক্লাস হবে, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ সব ক্লাস হবে, মানে পূর্ণাঙ্গ কোর্স। বা পূর্ণাঙ্গ কোর্স মানে পূর্ণাঙ্গ কোর্স। আমার একটা পরামর্শ অ্যাজ এ ভাই, আমি আপনাদের ভাই হিসেবেই বলছি, যেহেতু কোর্স ফিটা একেবারেই কম, মাত্র 1020 টাকা, আমার মনে হয় এই কোর্সটাতে এনরোল হয়ে জাস্ট 1000 টাকা, তো এটা যেহেতু আহামরি খুব বেশি না, তো জাস্ট মানে আমার মনে হয় যে কেউ ধরেন যারা ফার্স্ট ইয়ারে পড়তেছেন, কথার কথা, বা সেকেন্ড ইয়ারে পড়তেছেন অনার্স, বা থার্ড ইয়ার 4th ইয়ারে পড়তেছেন, বা চাকরি প্রিপারেশন নিচ্ছেন, মানে যে কেউ কোর্সটা করে আমার মনে হয় একটু নিজেকে অ্যাডভান্স বানায় রাখতে পারেন। যেহেতু এখানটাতে মানে ভাগা টিচাররা ক্লাস নেবেন, মামিনুল স্যার ক্লাস নেবেন, সাথে আমি পাত্রী টিচার সাইদুল স্যারও ক্লাস নেব। আমার এটা মনে হচ্ছে কেন যেন যে এটা মনে হয় আপনারা করে রাখতে পারেন, সে যেই হোক, সেটা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, বা যে কোনো স্টুডেন্ট। আমার মনে হয় এটা যদি করে রাখেন, মানে আমার মনে হয় অনেক ভালো হবে। অনেক ভালো মানে অনেক ভালো, যেহেতু ক্লাসগুলি আজীবন রেকর্ড থাকবে। আপনারা চাইলে শুধু 17তম না, চাইলে 18তম নিবন্ধন, 19তম, 20তম নিবন্ধনও দিতে পারবেন। এই বছর, পরের বছর, তার পরের বছর প্রাইমারি পরীক্ষাও দিতে পারবেন। শুধু এই ক্লাসগুলিতে একবার এনরোল হয়ে আপনি সবসময় ক্লাস করতে পারবেন, আমার মনে হইলো আর কি, এটা এই জন্য বললাম। আচ্ছা, টাইমিং হচ্ছে ক্লাস রুটিনটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি একটু দেখে দেখে বলছি। ক্লাস রুটিনটা আমি বলে দিচ্ছি এখানে, তো আমি আচ্ছা, ক্লাসের রুটিনটা হচ্ছে বাংলা ক্লাস হয় আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টায়। ইংরেজি ক্লাস হয় শনি, সোম, বুধ, সাইদুল স্যার ক্লাস নেন রাত 10টায়। আর গণিত ক্লাস হয় শনি, সোম, বুধ, মামিনুল স্যার ক্লাস নেন রাত 8টা 15 মিনিটে। আর জিকের ক্লাস হয় রবি, বৃহস্পতিবার, মেহেদি স্যার ক্লাস নেন রাত 10টা 10 মিনিটে। রবি, বৃহস্পতিবার রাত 10টা 10 মিনিটে। রুটিনটা জানতে চাইছিলেন, বলে দিলাম। ঠিক আছে না ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার। তো এখন না মেহেরবানি, মানে এখানে না মেহেরবানি করে এই কমেন্টে না লিখে আমাকে ইনবক্সে সেন্ড মানি করে স্ক্রিনশট দিবেন। থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।